গুড আফটারনুন সকলকে। আমার কথা শোনা যাচ্ছে? কি একজন কনফার্ম করবে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে। আগে বলো, পরীক্ষা কেমন হলো তোমাদের? কালকে পরীক্ষা কেমন হলো? মোফাজ্জল, হ্যাঁ স্যার, হয়েছে দিয়েছিলে পরীক্ষা মোটামুটি। তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা, মোটামুটি। ঠিক আছে, ঠিক আছে। তো আজকে আমরা মোটামুটি আনসার কিটা দেখার চেষ্টা করব। উম, সবগুলো প্রশ্ন নিয়ে মোটামুটি আমি আনসার কিগুলো তোমাদের আলোচনা করে দেবো। খুব ডিপলি অ্যানালিসিসে আজকে যাব না, কারণ বুঝতেই পারছো 100খানা প্রশ্ন যদি এখন আলোচনা করতে যাই আমাদের প্রায় ঘন্টা দেড়েক দুয়েক লেগে যাবে, সবকটা অপশন ধরে যদি আলোচনা করতে যাই। তো আমরা জাস্ট আজকে আনসার গুলো বলে যাব, যেখানে কিছুটা ব্যাখ্যা করার প্রয়োজন মনে হবে সেখানটা ব্যাখ্যা করে দেবো, কারণ সামনেই তোমাদের নেট রয়েছে, এই প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবারে সেটের প্রশ্ন আমি কালকে দেখলাম, রাতের দিকে দেখছিলাম প্রশ্নটা মোটামুটি কিছু প্রশ্ন বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন করেছে, দর্শনের দিক থেকে, ব্যাকরণের দিক থেকে, বিশেষত কাব্যের দিক থেকে এমন কিছু প্রশ্ন করেছে দেখলাম, যেগুলো যদি কেউ কাব্যটা না পড়ে থাকে সচরাচর উত্তর করা তাদের পক্ষে সম্ভব নয়। তো প্রথম যে প্রশ্নটা দিয়েছে স্ক্রিনে, তো সকলে আশা করছি দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? আচ্ছা, এখানে দেখো প্রথমে যে প্রশ্নটা দিয়েছে এটা ছন্দ থেকে দিয়েছে, তোমরা প্রথমে প্রশ্নটা বুঝতেই পারছো। কি বলা হয়েছে? মরভ্রণীর ইয়ানাং ত্রয়েণ ত্রিমণি জ্যোতিযুতা সাগধারা কীর্তিতেয়ম। তো গঙ্গাদাসের ছন্দমঞ্জুরি গ্রন্থ যদি আমরা দেখি, সেখানে শকধরা ছন্দের লক্ষণ তিনি এটাই করেছেন, এবং ত্রিমুনি পদের দ্বারা ওখানে জ্যোতি নির্দেশ করা হয়েছে। এবং এখানে তোমাদের প্রশ্নটা দিয়েছে যে মবনাইর এই যে অংশটা রয়েছে এখানে সমাসের বিগ্রহটা কি? এখানে দ্বন্দ্ব সমাস হয়েছে। উভয় পদার্থ প্রধান দ্বন্দ্ব, যেখানে সমস্ত পদার্থের উত্তর পদ পূর্ব পদ সব পদার্থের প্রাধান্য থাকে সেখানে দ্বন্দ্ব সমাস হয়। তো এখানে সবকটা, কারণ এখানে যে গণগুলো হয়, মবনাইরতে মকার রয়েছে, রকার রয়েছে, মানে ময় রফলাতে রফলাটা রকারকে ইঙ্গিত করছে, আর ভ রয়েছে এবং ন রয়েছে, এই চারটে বর্ণ রয়েছে। তো তাদের মধ্যে দ্বন্দ্ব সমাস হয়েছে, যেমন রামশ্চ লক্ষ্মণশ্চ করে দ্বন্দ্ব সমাস করি আমরা রাম ও লক্ষ্মণই, এখানে সেরকম মশ্চ রশ্চ ভশ্চ নশ্চ করে ম্রভ্রণীর এরকম রূপ হয়েছে, বহু বচনের রূপ হয়েছে। ঠিক আছে, তো এখানে এটা আমরা প্রথম যে অপশনটা রয়েছে এই অপশনটাকে আমরা উত্তর হিসাবে সিলেক্ট করব। ঠিক আছে, এটাই এর সঠিক উত্তর হবে। দ্বিতীয় প্রশ্নটা একদম সহজ প্রশ্ন। দেবতাধ্যায় বা দৈবত ব্রাহ্মণম কোন বেদের সঙ্গে সম্বন্ধ? এটা সামবেদের সঙ্গে সম্বন্ধ, এটা নিয়ে আর কিছু বলার নেই। উত্তরটা করে দিলাম। তৃতীয় নম্বর যেটা দিয়েছে, সামান্যেন বিশেষ্য বিশেষেণ বা সামান্যস্য বা কীর্তনম কস্মিন অলঙ্কারে ভবতি, এটা অর্থাৎ অর্থান্তন্যাস অলঙ্কারে হয় আমরা জানি, এটা অর্থান্তন্যাস অলঙ্কার হবে। ঠিক আছে, এই প্রশ্নটা একটু ভালো প্রশ্ন করেছে। এখানে জিজ্ঞাসা করেছে জন্মাদ্য অধিকরণস্য বিষয় বাক্যম। আমরা জানি যে এটা বেদান্ত ব্রহ্মসূত্রের প্রশ্ন, ব্রহ্মসূত্রে বিভিন্ন অধিকরণ রয়েছে। হুম, তো এখানে দ্বিতীয় যে অধিকরণটা রয়েছে সেটা জন্মাদ্য যতঃ, এরম বলা হয়েছে। ঠিক আছে, মানে সূত্রটা যেটা রয়েছে, যেটা জন্মাদ্য অধিকরণ, এখানে যতঃ মানে যেখান থেকে, জন্মাদ্য এখানে আদি শব্দের দ্বারা, জন্ম মানে সৃষ্টি, আদি শব্দের দ্বারা স্থিতি এবং লয়কেও বুঝতে হবে। তো সৃষ্টি স্থিতি লয় যতঃ, যেখান থেকে হয়েছে, কোথা থেকে হয়েছে? ব্রহ্ম থেকে। অদ্বৈত বেদান্তীরা ব্রহ্ম থেকেই সমস্ত জগতের সৃষ্টি হয়েছে বলে মনে করে, তো সেই ব্রহ্ম থেকে হয়েছে। তো এখানে প্রশ্নটা দিয়েছে, সেখানে যে বিষয় বাক্যটা রয়েছে, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম যত বা ইমানি ভূতানি জায়ন্তে, এরকম একটি বিষয় বাক্য রয়েছে। তো এই বিষয় বাক্যটা তৈত্তিরীয় উপনিষদে রয়েছে। ঠিক আছে, বিষয় বাক্যটা কি সেটাও জেনে রাখো। দিয়েছে বিষয় বাক্যটা কোথা থেকে বা কোন উপনিষদে রয়েছে সেটা দিয়েছে। বিষয় বাক্যটা কি? সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম এবং যত বা ইবানি ভূতানি জায়ন্তে। ঠিক আছে, আর তোমাদের যদি আমরা প্রথম অধিকরণটা যেটা রয়েছে, যেটা প্রথম অধিকরণ, যেটা তোমাদের প্রথম যে সূত্র, যেখানে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা এরম বলা হয়, যেমন জিজ্ঞাসাধিকরণ, সেখানে আত্মা বারে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য, এরকম করে বৃহদারণ্যক উপনিষদের মন্ত্রাংশটা রয়েছে। তো এটা তৈত্তিরীয় উপনিষদ থেকেই হবে। সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম যত বা ইমানি ভূতানি জায়ন্তে। ঠিক আছে, তৈত্তিরীয় উপনিষদ যারা যারা উত্তর করে এসছো তাদের উত্তরটা একদম সঠিক হবে। হুম, এরপরে দিয়েছে দেখো, লক্ষণেনা অভিপ্রৈতি আভিমুখ্যে ইত্যত্র প্রকৃতি ভাব কিমর্থম। এখানে প্রকৃতি ভাব সম্বন্ধে তোমাদের জানতে চাওয়া হয়েছে।
এই যে তোমাদের সূত্রটা দেওয়া হয়েছে এখানে, আমরা জানি ইদুদের দ্বিবচনম প্রগৃহ্যম বলে সূত্র হয়েছে, এখানে ইকারের জন্যই কিন্তু এখানে আহ প্রগৃহ্য সংজ্ঞা হয়েছে, ঠিক আছে। ইদুদের দ্বিবচনম প্রগৃহ্যম, এখানে ইকারের জন্য ইকারেস্য প্রগৃহ্যত্বাৎ অত্র প্রগৃহ্য সংজ্ঞা ভবতি, ঠিক আছে, প্রকৃতি ভাব ভবতি। এখানে কেন প্রকৃতি ভাব হয়েছে, আর যেখানে প্রকৃতি ভাব হয় বা প্রগৃহ্য সংজ্ঞা হয়, আহ, বলা হয়েছে সেখানে প্লুত প্রগৃহ্য অচি নিত্যম বলে, সেখানে নিত্য প্রকৃতি ভাব হয়, সূত্র রয়েছে। তো এটা এই অংশ থেকে ইকারস্য প্রগৃহ্যত্বাৎ অত্র প্রকৃতি ভাব ভবতি, ঠিক আছে। এরপরে যেটা দিয়েছে ধন্যালোকের প্রশ্ন, এখানে এই যে অংশটা দিয়েছে এটা তোমাদের সিলেবাসের বাইরের প্রশ্ন, ঠিক আছে। আর যদি ভালো করে ধন্যালোক কেউ দেখো, এটা প্রথম উদ্যোত আমাদের সিলেবাসে রয়েছে, কিন্তু এটা প্রথম উদ্যোতের প্রশ্নটা, এটা দ্বিতীয় উদ্যোতে রয়েছে। দ্বিতীয় উদ্যোতে 6 নম্বর কারিকায় এই বিষয়ে আলোচনা করা হয়েছে, যেখানে রস প্রসঙ্গে প্রথমে গুণ প্রসঙ্গে বলেছেন উনি, গুণ এবং অলংকার প্রসঙ্গে বলতে গিয়ে সেখানে রসের প্রসঙ্গ টেনেছেন। তো এখানে ত্বমার্থম অবলম্ব্যন্তে, ত্বম বলতে এখানে কিন্তু রসের বোধ করা হয়েছে। এটা তোমাদের সিলেবাসের বাইরের অংশ থেকে প্রশ্নটা এসছে, ঠিক আছে। এটা প্রথম উদ্যোতে কিন্তু আলোচনা নেই, দ্বিতীয় উদ্যোতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা ঘে, এটা কিন্তু তোমরা সমাস যদি পড়ো, সমাসের ওখান থেকে কিন্তু আচ্ছা ঘে এই বিষয়ে আলোচনা করা আছে, যেখানে তোমাদের ঈদ এবং উদ, তার যে উত্তরে যদি কোন রকম ইস প্রত্যয়, সরি সপ্তমীর এক বচনে কি হয়, অসি হয়, আহ অসিতা কি না, হয় ই সেটা ই কি কি? অসুপ, ই হয়, হ্যাঁ সপ্তমীর এক বচনে ই হয়, ই অসুপ হয়। তো ই যেখানে থাকবে সেই ই এর স্থানে ওত এর আদেশ হয়, এই আচ্ছা ঘে এই সূত্রটা বলে, ঠিক আছে। যদি তার কি হয়, ঘি সংজ্ঞা যদি হয়, ঘি সংজ্ঞা যেখানে হয়েছে এরকম ইকারান্ত উকারান্ত পদের তোমার ই প্রত্যয় স্থানে ওতের আদেশ হয়, এরকম বলা হয়েছে। তো এখানে ই প্রত্যয় সপ্তমীর এক বচনে কি রূপ হয়, হরি শব্দ যদি আমরা দেখি, হরৌ সপ্তমীর এক বচনে, হরৌ হরিয়া হরে হরিষু এরকম রূপ রয়েছে। তো হরৌ এটা সপ্তমীর এক বচনের রূপ রয়েছে, কারণ এখানে ই হয়েছে, ই আশুপের মধ্যে সপ্তমীর এক বচন ই হয়েছে। তো এখানে আচ্ছা ঘে দিয়ে এখানে হরৌ এরকম রূপ, ঠিক আছে, এটা হরৌ হবে, ঠিক আছে, সূত্রের উদাহরণ। তারপরে ভজন কালী উপতিষ্ঠাতে, এটা কিন্তু আত্মনেপদ প্রকরণ থেকে দিয়েছে, যেখানে তোমাদের অকর্মক ধাতুর যদি প্রয়োগ থাকে, সেখানে উপসর্গের পর যদি স্থা ধাতু থাকে, হ্যাঁ, সেখানে কিন্তু অকর্মক কচ্চা সূত্র যেটা রয়েছে সেখান থেকে তোমার ভজন কালী প্রতিষ্ঠাতে এরকম উদাহরণ হয়, ঠিক আছে। উপপূর্বক স্থা ধাতু যদি থাকে তখন অকর্মক হতে হবে, কিন্তু সকর্মক হলে হবে না, অকর্মক যদি, এখানে অকর্মকই রয়েছে। তো আচ্ছা ঘে, তো সরি অকর্মক আচ্ছা সূত্র দিয়ে কিন্তু এখানে আত্মনেপদ, তোমার এই যে উপতিষ্ঠাতে দেখতেই পাচ্ছ আত্মনেপদী হয়েছে। হুম, তো এটা অকর্মক আচ্ছা উদাহরণ হবে। পরের সূত্রটা মানে প্রশ্নটা একদম ইজি প্রশ্ন ছিল। সমুদ্রগুপ্তের আহ ভারতের দিগ্বিজয় সমুদ্রগুপ্ত এলাহাবাদ শিলালেখ রয়েছে, সেখানে এলাহাবাদে তিনি 11 জন রাজাকে যে পরাস্ত করেছিলেন, 11 জন না 9 জন, এই মুহূর্তে আমার ঠিক মাথায় আসছে না, সম্ভবত 9 জনই হবে, ঠিক আছে। 9 জন বা রাজাকে তিনি পরাজিত করে দিগ্বিজয় করেছিলেন, ভারত বিজয় করেছিলেন। সেই 9 জন রাজার বর্ণনাও রয়েছে ওখানে, কোন কোন রাজাকে তিনি পরাজিত করেছিলেন, এটাকে একটু খেয়াল রাখবে, ঠিক আছে। এটা এলাহাবাদ, ওই 9 জন রাজা, তোমাদের একবার বোধহয় নেটে প্রশ্ন এসেছিল যে আহ আহ, কজন রাজার পরাজয়ের বর্ণনা পাওয়া যায়, নেটেই প্রশ্ন এসেছিল তোমাদের, একবার মনে করে দেখো, কিছু বছর আগে। সেখানে 9 জন রাজার পরাজয়ের বর্ণনা পাওয়া যায় এরকম উত্তর হয়েছিল। তো ওখানে বর্ণনাটা রয়েছে, এলাহাবাদ শিলালেখে রয়েছে, এলাহাবাদ প্রশস্তিতে। এটা পদে না বর্ণাহা বিদ্যান্তে বর্ণেষু অবয়বা নাচ, এটা স্ফোট সিদ্ধান্ত, এটা বাক্যপদীয় থেকে প্রশ্নটা করেছে। বাক্যপদীয় ঠিক 70-75 পরবর্তী কারিকা, 80 আগে, মানে ধ্বনির যে দুপ্রকার ভেদ করা হয়েছে তার আগে আলোচনা করা হয়েছে স্ফোট বিষয়, এটা ঠিক আছে। পদে বর্ণাহা ন বর্ণাহা বিদ্যান্তে, এটা প্রচুরবার এসছে, নেটেও এসছে প্রশ্নটা, 2016-17 সালের প্রশ্ন দেখবে পুরোনো নেটে, সেখানেও ডাইরেক্ট এরম প্রশ্ন এসেছিল, দিয়ে জিজ্ঞাসা করা ছিল কার প্রসঙ্গে এই কারিকাটা বলা হয়েছে, সেখানেও স্ফোট অপশন ছিল, খোসো বাদ ছিল না, কিন্তু স্ফোট অপশনে ছিল, স্ফোট প্রসঙ্গেই বাক্যপদীয়তে এই কারিকাটা বলা আছে, ঠিক আছে। এটা সেম স্লাইড চলে এসছে, আমরা 11 নম্বর প্রশ্নটা যাব। আশ্রব নিরোধ সম্বরহ, জৈন দর্শনে বলা হয়েছে, আমরা যদি দেখি আশ্রব নিরোধ সম্বরহ বলা হয়েছে, তো এটা সম্বর হবে। মেঘদূতে জাহ্নু কন্যা কাকে বলে, জাহ্নু সুতাহা এরকম রূপ রয়েছে, জাহ্নু সুতা বলা হয় গঙ্গাকে, ঠিক আছে। জাহ্নবী সুতাহা বা জাহ্নু সুতাহা গঙ্গাকে বলা হয়, তো গঙ্গা এটা উত্তর হবে।
এরপরে ঘটহ স্বগাত রূপাদেহে, এটা যদি আমরা তর্ক সংগ্রহ থেকে প্রশ্নটা করেছে, তোমরা সকলেই বুঝতে পারছো। সেখানে সমবায় কারণ বলতে গিয়ে কি বলা হয়েছে, যে যৎ সমবেতম কার্যম উৎপদ্যতে তৎ সমবায় কারণম যতঃ তন্তবঃ পটস্য পটশ্চ স্বগত রূপাদে। পট তার নিজের রূপের প্রতিও কিন্তু সমবায় কারণ হয়। এখানে পটের জায়গায় শুধু ঘটহ স্বগত রূপাদে করে দিয়েছে, তো ঘট তার নিজের রূপের প্রতি সমবায় কারণই হবে। তো এই সমবায় কারণ এটা উত্তর হবে, ঠিক আছে। লিম্ফতিব তমঙ্গানি, এটা প্রিভিয়াস ইয়ারও এসছে, এটা তো মুখস্থ করে যাওয়ার কথা। যারা পিওয়াইকিউ দেখেছো, লিম্ফতিব তমঙ্গানি দেখলেই এটা বোঝাই যাবে এটা হচ্ছে তোমার উৎপ্রেক্ষা অলংকার, ঠিক আছে। আর এটা সম্ভবত আহ এ থেকে দিয়েছে সর্বিলগ মদন যে বৃত্তান্তটা রয়েছে, বলো না, মিচ্ছকটিকের এই শ্লোকটি সম্ভবত ষষ্ঠ অঙ্কে রয়েছে, ঠিক আছে। ওই বর্ষার বর্ণনা করতে গিয়ে ওখানে বলা হয়েছে, ঠিক আছে। তারপরে মনুস্পারহা, ভালো প্রশ্ন করেছে। বাচ্য পরিবর্তন, মনুস্পারহা সূত্রটা যদি দেখি, মোহ এটা ষষ্ঠীর এক বচনে রয়েছে, অনুস্পারহা প্রথম আর এক বচনে রয়েছে। যদি আমরা বাচ্য পরিবর্তন করি, সেখানে কি হয়, প্রথমান্ত পদ তৃতীয়ান্ত হয়ে যায়। হ্যাঁ, প্রথমান্ত পদ তৃতীয়ান্ত হয়ে যায়, তাহলে মো অপরিবর্ত থাকবে, অনুস্পারটা অনুস্পারেনা হয়ে যাবে। তো মো অনুস্পারেনা যেটা অপশানে রয়েছে সেটাই ঠিক হবে। তো মো অপরিবর্তিত থাকবে, অনুস্পারেনা তৃতীয়ান্ত হয়ে গেল, মো অনুস্পারেনা বাচ্য পরিবর্তন করলে মো অনুস্পারেনা উত্তর হবে, ঠিক আছে। এরপরে দিয়েছে তদ্বতী তৎপ্রকারক অনুভব যথার্থ, একদম ভালো প্রশ্ন। এটা একটু বুঝতে হবে, নেটে যদি কনসেপচুয়াল প্রশ্ন করে, ডিপলি প্রশ্ন করেছে। এখানে যথার্থ অনুভব দেখে, অনুভব যখন হয় যথার্থ জ্ঞান বা যে কোনো জ্ঞানে তিনটে বিষয় থাকে, ঠিক আছে। এক হচ্ছে যার জ্ঞান হচ্ছে সে, যে জ্ঞান করছে সে, এবং বিষয় এবং বিষয়ের মধ্যে সম্বন্ধ বা সমবায়, এই তিনটে। যেমন ধরো তুমি হচ্ছে প্রমাতা বা জ্ঞানী, জ্ঞান করছো তুমি, কিসের জ্ঞান করছো, ঘট, অয়ং ঘটাহ, এরকম একটা তোমার জ্ঞান যদি হয়, সেখানে ঘট হচ্ছে জ্ঞানের বিষয়। ঘটের মধ্যে একটি ঘটত্ব রয়েছে, যেটাকে প্রকার বলি আমরা। এবং প্রকার এবং বিষয়ের মধ্যে সম্বন্ধ কি, সমবায় সম্বন্ধ, কারণ ঘট ঘটে, ঘটত্বে ঘটে সমবায় সম্বন্ধে থাকে। তো যখনই কোনো জ্ঞান হয় সেখানে তিনটে জ্ঞান হয়, বিষয়, বিষয়তা এবং তাদের মধ্যে সম্বন্ধ, এই তিনটের জ্ঞান হয়। এবং এখানে দেখো প্রশ্নটা দিই যে তৎপদে যদি আমরা ঘটকে ধরি বা প্রকার, ঘটত্ব প্রকারকে ধরি, ঘটত্ববতী কি হয়, ঘটত্ব থাকে কোথায়, বতী এখানে তো তসমিন অস্তি, মানে সেখানে আছে, যেমন বুদ্ধি যাতে থাকে তাকে আমরা বুদ্ধিমান বলি, তাই ঘটত্ব যাতে আছে সে হবে তদ্বতী। বতী এখানে বতুক প্রত্যয় বা মতুক প্রত্যয় হয়েছে, অস্তি অর্থে মতুক। হুম, তো মতুক প্রত্যয় হওয়ার পর এটা সপ্তমীর এক বছরে তদ্বতী হয়েছে। তো তদ্বতী মানে ঘটত্ববতী, ঘটত্ববতীকে ঘট, সেই ঘটত্ব আছে যেখানে, সেই প্রকার অনুভবটা কোথায় থাকে, অনুভব সবসময় আত্মাতে হয়। কারণ জ্ঞানই হচ্ছে আমাদের অধিকরণ, জ্ঞানাধিকরণম আত্মা বলা হয় না, তো জ্ঞান হচ্ছে সবসময় সমস্ত জ্ঞানের অধিকরণ, আত্মাতেই জ্ঞান থাকে। তো এখানে তৎপদে যদি আমরা ঘটত্বকে ধরি, তো ঘটত্ব প্রকারক ঘট হবে। সেই ঘটত্ব প্রকারক অনুভব যাতে আছে, কোথায় আছে, আত্মাতে আছে। কারণ আত্মাতে জ্ঞান সবসময় সমবায় সম্বন্ধে থাকে, আত্মাতে জ্ঞান সমবায় সম্বন্ধে থাকে। তাই তৎপ্রকারক অনুভববতী হয় হচ্ছে আত্মা। তাই তৎপ্রকারক অনুভববতী কহ আত্মা, তাই আত্মা হচ্ছে এখানে কেন জ্ঞান সমবায় সম্বন্ধে সবসময় আত্মাতেই থাকে, ঠিক আছে। তাই তৎপ্রকারক অনুভববতী যে হবে সেটাকে আত্মা, সেই। আর অনুভবটা কি, অনুভব মানে জ্ঞানটা, তৎপ্রকারক অনুভবে কিন্তু থাকে না সমবায় সম্বন্ধে, সমবায় সম্বন্ধে আত্মাতে থাকে। তাই তৎপ্রকারক অনুভববতী, অনুভবটা থাকে যেখানে, অনুভববানকে, আত্মা হচ্ছে অনুভববান, তাই তার সপ্তমীর এক বচন অনুভববতী হয়েছে, তাই এইটা হবে উত্তর, ঠিক আছে। এই প্রশ্নটা খুবই ডিপলি প্রশ্ন করেছে, যে না দর্শনের কনসেপ্ট বুঝবে এবং এখানে কোন প্রত্যয় হয়েছে, মতুপের অর্থ কি, কোন অর্থে হচ্ছে ইত্যাদি না বুঝলে কিন্তু এই প্রশ্নটা পারা মুশকিল, ঠিক আছে। তৎপ্রকারক অনুভববতী আত্মা, সে আত্মাতে জ্ঞান সমবায় সম্বন্ধে থাকে। প্রমা মানে জ্ঞান, বলা হচ্ছে ইয়ম প্রমা, মানে সেই ঘটের যে জ্ঞান, যথার্থ জ্ঞান, সেটা কোথায় থাকে, সমবায় সম্বন্ধে আত্মাতে থাকে। তাই এখানে আত্মায় উত্তর হবে। সে আত্মাকে এখানে দার্শনিক টার্ম দিয়ে বুঝিয়েছে তৎপ্রকারক অনুভববতী এই শব্দের দ্বারা, ঠিক আছে। এটা ডিপলি প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। অশোকস্য শিলা লেখানাম ভাষা কা অস্তি, এখানে ব্রাহ্মী লিপি রয়েছে এবং তোমার পালি বা প্রাকৃত ভাষা রয়েছে, আমরা জানি। তো পালি প্রাকৃত এটাই হবে অপশন। শিশুপাল বধ মহাকাব্যের নায়ককে, শ্রীকৃষ্ণ নায়ক, শিশুপাল হচ্ছে খলনায়ক, শ্রীকৃষ্ণই হবে। সাংখ্য মতে শারীরক দুঃখম, শারীরিক দুঃখ সবসময় আধ্যাত্মিক দুঃখকে শারীরিক বলা হয়েছে। আদি দৈবিক যেগুলো পশু পাখি ইত্যাদি থেকে, ওইগুলো আদি ভৌতিক, আর আদি দৈবিক হচ্ছে ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প ইত্যাদি, এগুলো আমাদের কন্ট্রোলে থাকে না, সেগুলো আদি
দৈবিক, ঠিক আছে। ভাগবত পুরাণে কতি শ্লোকাহ সন্তি, ভাগবত পুরাণে আমরা জানি 8,000 সরি 18 দেব যে 18,000 শ্লোক রয়েছে, 12টা তোমার স্কন্ধ রয়েছে, স্কন্ধে বিভক্ত, আর তোমার 300 কতগুলো 36টা না 35টা অধ্যায় রয়েছে, ঠিক আছে। 18,000 এখানে শ্লোক, এটাই উত্তর হবে। গুণ সংজ্ঞা, অদিং গুণা দিয়ে গুণ সংজ্ঞায়, আদ গুণ দিয়ে গুণ সন্ধি হয়, তো এখানে গুণ সংজ্ঞা অদিং গুণ, এটাই হবে। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা ইত্যত্র, এইখানে প্রশ্নটাতে অনেকে যদি কনফিউজ হয়ে যায়, অথাত ধর্ম জিজ্ঞাসা যদি বলা হয় তখন কিন্তু বেদার্থ বেদোধ্যানাৎ অনন্তরম হবে, বেদ অধ্যয়নের অনন্তর মীমাংসা দর্শন শুরু হয়। তাই এখানে অথ শব্দ অনন্তর ইয়ার্থে প্রযুক্ত হয়েছে, কার অনন্তর? বেদ অধ্যয়নের অনন্তর মীমাংসা দর্শন শুরু হয়। তাই অথাত যদি ধর্ম জিজ্ঞাসা দিত তাহলে উত্তর হতো সি, কিন্তু এখানে যে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, সেটা কি হয়? সাধন সম্পত্তি, সাধন চতুষ্টয় যে বলা হয়েছে, সাধন চতুষ্টয় সম্পন্ন হওয়ার পর, এই কারণ বলা হয়েছে দেখবে বেদান্ত সার যখন আমরা পড়ি, সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতা, সেই প্রমাতাই ব্রহ্মজ্ঞানের অধিকারী। তাই সাধন চতুষ্টয় সম্পন্ন হওয়ার পরেই কিন্তু আমাদের ব্রহ্ম জিজ্ঞাসা জন্মায়। তো এখানে সাধন সম্পত্তি অনন্তরম, এটা হবে উত্তর, ঠিক আছে। এটাই কিন্তু পাল্টে যাবে যদি অথাৎ ধর্ম জিজ্ঞাসা দেয়, তখন কিন্তু বেদ অধ্যয়ন অনন্তরম হয়ে যেত, ঠিক আছে। এরপরে সাংখ্য মতে অকর্তৃকত্বম, সাংখ্য মতে অকর্তৃক বলা হয়েছে, পুরুষকেই অকর্তৃক বলা হয়েছে। সাংখ্য কারিকার 19 নম্বর শ্লোকটা ভালো করে দেখবে, 19 নম্বর শ্লোকেই কিন্তু এই বিষয়ে আলোচনা করা রয়েছে। কৈবল্যাম মাধ্যস্থম দ্রষ্টিত্বম অকর্তৃত্বম এরম বলা হয়েছে, পুরুষের বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে। তাই পুরুষই হচ্ছে এখানে মাধ্যস্থ ইত্যাদি সব 19 নম্বর কারিকা সম্ভবত, এটা দেখবে। আখ্যাতা উপযোগে, এটা ভাঙলে কিভাবে? এখানে গুণ সন্ধি হচ্ছে আখ্যাতা আর উপযোগে। আখ্যাতা প্রথম আর এক বচনে রয়েছে এবং উপযোগে সপ্তমীর এক বচনে রয়েছে, তাই আখ্যাতার পরিবর্তন হবে, বাচ্য পরিবর্তন করতে বলেছে। আখ্যাতা শব্দ যদি আমরা প্রাতিপদিক দেখি, সেটা আখ্যাত্রী শব্দের মতো হয়, মানে দাত্রী শব্দের মতো। দাত্রী শব্দে চতুর্থী তৃতীয়ার এক বচনে কি হয়? দাত্রে হয়। তাই আখ্যাত্রে উপযোগে তয়রফলা যেখানে হয়েছে সেটা হবে, ঠিক আছে। আখ্যাত্রে উপযোগে, এখানে আবার গুণ সন্ধি করে আখ্যাতাটা তৃতীয়ার এক বচনে আখ্যাত্র হলো, তার সাথে আখ্যাত্রে তার সাথে উপযোগে করে আখ্যাত্রে উপযোগে, ঠিক আছে। বাচ্য পরিবর্তন, ভালো প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন করেছে। যে আখ্যাতা শব্দকে লতা শব্দের মতো ভেবে আখ্যাতার তৃতীয়ার এক বচনে আখ্যাতয়া এরম রূপ করবে, তারা কিন্তু সি অপশন উত্তর করে আসবে। কিন্তু আখ্যাত্রী শব্দ হচ্ছে দাত্রী শব্দ পিতৃ শব্দের মতো হয়, হ্যাঁ, রিকারান্ত শব্দ। তাই আখ্যাত্রী শব্দের তৃতীয়ার এক বচনে আখ্যা, যেমন পিত্রে হয় আখ্যাত্রী, ঠিক আছে। তাই আখ্যাত্রে উপযোগে, এটা বি অপশনটা উত্তর হবে, ঠিক আছে। কনফিউশন কারোর থাকলে বলবে, আমি পরে ক্লিয়ার করে দেবো। আশা করি বিষয়টা বোঝা গেল তো। 24 নম্বর উত্তরটা কেন হবে বি অপশন? হ্যাঁ স্যার। ওকে, কে কে সি অপশন উত্তর করে এসছো একটু বলো তো। স্যার আমি অপশন এ উত্তর করে স্যার, এসেছিলাম স্যার, অপশন এ। স্যার অপশন আমি এ সি হবে না স্যার বাবা। সি করেছি। সবাই 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 আখ্যাতাকে কি ভেবেছো? লতা শব্দের মতো, তাই তো? স্যার স্যার আমি তো স্যার রাম শব্দের সি মতো চিন্তা করেছি। করে করেছিলাম স্যার, আমি আখ্যাতা। রাম শব্দ না, আখ্যাত্রী শব্দ হচ্ছে তোমার দাত্রী শব্দের মতো রূপ হয়, ঠিক আছে, রিকারান্ত শব্দ, তাই আখ্যাত্রে উপযোগে। ভালো স্যার আমি প্রশ্ন আরেকটা করেছে, স্ট্যান্ডার্ড। স্যার আমি আরেকটা ভুল করেছি, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসাতে ওই সি অ্যান্সারটা করেছি, বেদাধ্যায়ন অন্তরাম বুঝতে করেছি। কারণ মনে হয়েছে ওই বেদান্ত দর্শন অর্থাৎ ধর্ম জিজ্ঞাসা যদি দিত তাহলে বেদধ্যান তরন্তরম হতো। আমি তো ওই জন্য বলছি ছেলে মেয়েদের এই ভুলগুলো হবে, কনফিউশন করার জন্যই প্রশ্নগুলো করেছে, ওই জন্যই আমি দুটোকে আলোচনা করে দিচ্ছি ভাবে, নেটে যেন ভুলটা করবেন না, ঠিক আছে। সাংখ্য মতে রূপস্য বিকৃতি, রূপের বিকৃতি কি? রূপ কোথায় থাকে? অগ্নিতে। জলে থাকে রস, অগ্নি। বায়ুতে থাকে কি? বায়ুতে থাকে শব্দ, সরি বায়ুতে থাকে হচ্ছে স্পর্শ, আর পৃথিবীতে থাকে গন্ধ। তাই এটা রূপ হচ্ছে কি হবে? অগ্নিহি হবে, ঠিক আছে। এরপরে 26 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, ধন্যাত্মক, এটা কিরাতার্জুনী বলছে, তর্ক সংগ্রহের প্রশ্ন। দুই প্রকার শব্দ রয়েছে, ধন্যাত্মক বর্ণাত্মক। বর্ণাত্মক হচ্ছে সংস্কৃত ভাষা দিশু, আর ধন্যাত্মক বলা হচ্ছে ভেরিয়াদৌ, এখানে ভেরি ইত্যাদি শব্দ ভেরিয়াদৌ হবে, ঠিক আছে। সাক্ষরী ছন্দ, সক্ষিত আমরা যদি 8টা প্রথম 7টা ছন্দ দেখি, জগতি, জগতিতে 48, জগতির পর অতি জগতিতে হচ্ছে 48 আর 4 52, 52-র পরে সক্করি, সক্করিতে 52 আর 4 56, তাহলে 56 যেটা অপশন আছে সেটাই হবে। তার সক্করির পরে অতি সক্করি, অষ্টি, অস্ত্যষ্টি, ধৃতি, কৃতি ইত্যাদি অনেক রয়েছে, প্রকৃতি, উৎকৃতি ইত্যাদি সব রয়েছে, দেখবে তোমরা, তোমাদের পড়ানোর সময় আমি সব আলোচনা করেছি। 21টা ছন্দেই আলোচনা করা হয়েছে তোমাদের সাথে।
তো এখানে শক্করিতে 56টা হচ্ছে অক্ষর রয়েছে, ঠিক আছে। ঋগ্বেদস্য বিষয় ভবতি, ঋগ্বেদের বিষয় কি? এই প্রশ্নটা তোমাদের পড়ানোর সময় বারবার করে পড়িয়ে দিয়েছিলাম, বলেছিলাম বেদের বিষয় হচ্ছে ঋগ্বেদের শাস্ত্র, ইজ্জা বা যজ্ঞ হচ্ছে যজুর্বেদের, আর স্তুতিস্তম হচ্ছে সামবেদের, এবং প্রায়শ্চিত্ত হচ্ছে অথর্ববেদের। তো শাস্ত্র এখানে রয়েছে ডি অপশনে, শাস্ত্র ঋগ্বেদ, ঋগ্বেদ জানতে চাওয়া হয়েছে তাই শাস্ত্র হবে। বাকিগুলো জেনে রাখো, ইজ্জা হচ্ছে যজুর্বেদ, ইজ্জা বা যজ্ঞ, স্তুতিস্তম হচ্ছে সামবেদের, আর অথর্ববেদের হচ্ছে প্রায়শ্চিত্ত, ঠিক আছে। ভুল করবে না কোনোদিনও। এখানে প্রশ্নটা অনেকে সর্বনাম স্থান দিয়েছে, সর্বাদিনী সর্বনামানি, এটা সর্বনাম সংজ্ঞা করে। সর্বনাম স্থানে চ সম্বদ্ধ, এটা হচ্ছে তোমার কিসে ব্যবহৃত হয় ঠিক, হ্যাঁ এটা সর্বশব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সর্বশব্দ সিদ্ধির ক্ষেত্রে কাজে লাগে। স্বাদিশু সর্বনাম স্থানে, এটা পদ সংজ্ঞা করে। আর সুট অনপুংসকস্য, সুট অনপুংসকস্য, এটা হচ্ছে সর্বনাম স্থান সংজ্ঞা করে, ঠিক আছে। আহ এছাড়াও যদি আমরা দেখি আরো সংজ্ঞা রয়েছে, সি সর্বনাম স্থানম বলে আরেকটি সূত্র পাওয়া যায়, যেটাও সর্বনাম সংজ্ঞা করে। মহর্ষি পতঞ্জলি মতে অথর্ববেদের কটা শাখা? যে কোনো কারোর মত দিক না কেন, সবাই 9টাই শাখা স্বীকার করেছে। 2টো পাওয়া যায়, বাদ বাকিগুলো পাওয়া যায় না, সবার মতেই 9টা শাখা হবে, ঠিক আছে। সৌনক বলো, পতঞ্জলি বলো, ইত্যাদি সবাই 9টাই স্বীকার করেছে, ঠিক আছে। সাংখ্য মতে আকাশস্য প্রকৃতির, আকাশ, আকাশ থেকে শব্দ হয়, শব্দ তন্মাত্রা থাকবে, আকাশের গুণ শব্দ, তাই শব্দ তন্মাত্রা, রূপ তন্মাত্রা থাকবে কার? অগ্নির, রস তন্মাত্রা থাকবে জলের, আর গন্ধ তন্মাত্রা পৃথিবীর, আর স্পর্শ তন্মাত্রা বায়ুর, ঠিক আছে। এটা শব্দ তন্মাত্রাই হবে উত্তর। ধন্যালোকে অঙ্গনাসু লাবণ্যমিব বিভাতি, এটা প্রতীয়মান ধ্বনি, যেটা শ্রেষ্ঠ ধ্বনি, যেটাকে পরবর্তীকালে রস বলা হয়েছে, সেই রসধ্বনি কে প্রতীয়মান ধ্বনি বলা হয়, সেটাই হচ্ছে এখানে উত্তর হবে। ধন্যালোকের প্রশ্ন এখানে দিয়েছে, প্রথম নাট্য প্রয়োগ, এটা ইন্দ্রধ্বজ মহোৎসবে প্রথম নাটকের প্রয়োগ হয়েছে, এটা ভারতের নাট্যশাস্ত্রেই বলা আছে, তোমার এমনি সাহিত্য ইতিহাসের গ্রন্থগুলোতেও পাওয়া যায়, ঠিক আছে। যাজ্ঞবল্ক্য স্মৃতিতে ক্ষত্রিয়র প্রসঙ্গে কি বলা হয়েছে? ক্ষত্রিয়র কীর্তির ক্ষেত্রে এখানে অগ্নি বলা হয়েছে ক্ষত্রিয়তে, আর তুলা বলা হয়েছে ব্রাহ্মণের ক্ষেত্রে, কোনো রোগগ্রস্ত বৃদ্ধর ক্ষেত্রে, তারপরে বিকলাঙ্গদের ক্ষেত্রে তুলা বলা হয়েছে, শূদ্রের ক্ষেত্রে জল বলা হয়েছে, আর বিষ বলা হয়েছে বৈশ্যর ক্ষেত্রে বা বিষের ক্ষেত্রে, ঠিক আছে, বিষম। এটা অগ্নি হবে, ক্ষত্রিয়ের ক্ষেত্রে অগ্নি, না ক্ষত্রিয়ের অগ্নি হবে। ন্যায় সিদ্ধান্ত মুক্তাবলী অনুসারে প্রক্ষতা কীদৃশ? স্যার এটা সবগুলো আরেকবার বলে দিন না, এই যে জল, বিষ, অগ্নি, তুলো। হ্যাঁ, তোমার ব্রাহ্মণের ক্ষেত্রে বা কোনো শিশু, বৃদ্ধ, তারপরে তোমার আহ কি বলে, পঙ্গু, যারা রোগগ্রস্ত, এদের জন্য তুলা, তুলা এরকম বলা হয়েছে, ঠিক আছে। আপনি যাজ্ঞবল্ক্য স্মৃতির সম্ভবত আহ তালিকাটা 95-এর পরে 100-র ভেতরে, ঠিক আছে, এইটুকুনি বলতে পারি আমি, পুরোপুরি মনে নেই আমার। 95-এর পরে যেখানে শেষ হচ্ছে, ওখানে দেখবেন 5 প্রকার এর প্রসঙ্গে বলা আছে, তোমার দিব্য প্রয়োগের প্রসঙ্গে বলা আছে, ওইখানটা একটু দেখবেন, সম্ভবত 95 থেকে 100-র ভেতরে পাবেন। একটু কারিকাটা দেখবেন, ওখানে স্পষ্টত বলা আছে এরকম। কারিকাটা এই মুহূর্তে আমার পুরোপুরি মনে নেই, ঠিক আছে। এটা অগ্নি উত্তর হবে ক্ষত্রিয়ের ক্ষেত্রে। আমি পড়ার সময় এভাবেই মনে রাখতাম, ক্ষত্রিয় যেহেতু একটু তেজস্বী হয়, তার জন্য দিব্য প্রয়োগে অগ্নিকে রাখা আছে, অগ্নি হচ্ছে তেজস্বী, এইভাবে মনে রাখতাম বলে এখনো মনে রয়েছে একটু একটু, ঠিক আছে। সিদ্ধান্ত মুক্তাবল্যানুসারম পক্ষতা কীদৃশ পদার্থ? শিশা ধৈষা সিদ্ধির অভাব প্রত্যশা বলা আছে, তাই শিশ ধৈষা সিদ্ধির অভাব, অভাব হবে তাহলে এখানে, ঠিক আছে। সিদ্ধিয়া ভাব, মানে সিদ্ধির অভাব থাকলে প্রক্ষতা হয় না, সিদ্ধির ভাব থাকলে হয় না, সিদ্ধির অভাবই থাকতে হয়। এটা অনুমান থেকে প্রশ্নটা করেছে ন্যায় সিদ্ধান্ত মুক্তাবলী। আচ্ছা, অপবর্গে তৃতীয়া, এই অপবর্গ তৃতীয়া কি? অপবর্গ মানে ফলপ্রাপ্তি, আর অপবর্গ তৃতীয়ার সাথে কালাধ্যয়নের অত্যন্ত সংযোগে সূত্রটা অনুবৃত্ত হয়, পুরো সূত্রটাই অনুবৃত্ত হয় এই সূত্রটার মধ্যে। কালাধ্যয়নের অত্যন্ত সংযোগেতে দ্বিতীয় হয়, কিন্তু যদি ফলপ্রাপ্তি বোঝায় কালবাচক এবং অর্ধবাচক শব্দের উত্তরে আমাদের কি হয়? তৃতীয়া হয়ে যায়। যেমন মাসেন ব্যাকরণম অপাঠাত, সে 1 মাস ধরে ব্যাকরণ পড়েছে এবং ফলপ্রাপ্তি ঘটেছে। ক্রোশম অধীতে, সে অন্যাহা, এটা উদাহরণ ছিল, এক ক্রোশ পথের মধ্যেই সে বেদ পাঠ সমাপ্ত করে ফেলেছে, এরকম। যখন ফলপ্রাপ্তি বোঝাবে অপবর্গে, এবং সেখানে অত্যন্ত সংযোগ থাকতে হবে, তাই এখানে অপবর্গ অত্যন্ত সংযোগ উভয়ম বধ্যতে, এখানে দুটোরই বোধ হয়েছে তোমার, দুটো হলেই তবেই তৃতীয়া হয়, ঠিক আছে। তাই ডি অপশন এখানে উত্তর হবে। এখানে অসৎকরণাদ উপাদান গ্রহণাদ, এটা সৎকর্যবাদের যে কারিকাটা রয়েছে,
5টি হেতুর কথা বলা রয়েছে। হেতু মানেই সেখানে অনুমান বাক্য থাকবে। তাই অসৎ করণাৎ এটাই তো হেতু, অসৎ করণাৎটাই হেতু, ঠিক আছে? মানে এটা হচ্ছে হেতু। সাধ্য কি? কার্যম সৎ, কার্য হচ্ছে এখানে পক্ষ, আর সৎ হচ্ছে তোমার সাধ্য। তাহলে কার্যম সৎ অসৎ করণাৎ, কার্য হচ্ছে সৎ, কারণ কি? অসৎ করণাৎ, এই হেতুর কারণে। তাই এটা সি অপশন উত্তর হবে, ঠিক আছে? হেতুটা এখানে দেওয়াই রয়েছে, তাই অসৎ করণাৎ তো নিতেই হবে আমাদের, ঠিক আছে? তাই এটা থেকেই উত্তর হয়ে যায়, কারণ হেতু 5খানা হেতু বলা রয়েছে, তার অনুমান বাক্য এটাই হবে। কারণ এই বাক্যের দ্বারাই তারা প্রমাণ করেছেন যে কার্য সৃষ্টির পূর্বেও তোমার কার্য কারণেই কি থাকে? বিলীন অবস্থায়, লুক্কায়িত অবস্থা থাকে, পরে প্রকাশিত হয় মাত্র। দুধ থেকে যে দই হয়, দই দুধের মধ্যেই থাকে, কিন্তু প্রকাশিত হয় না, অব্যক্ত অবস্থায় থাকে। যখন সেই দই হয় সেটা ব্যক্ত হয় মাত্র, সেটাকে আমরা দেখতে পাই মাত্র, ঠিক আছে? আবার প্রলয়কালে সবকিছু কার্যেই বিলীন হয়ে যায়। সাংখ্য দর্শনের এটাই হচ্ছে রুলস, সৎকার্যবাদ। পঞ্চমহাযজ্ঞেষু, পঞ্চমহাযজ্ঞের মধ্যে প্রেতযজ্ঞ বলে কোনো কিছু নেই। ভূতযজ্ঞ আছে, দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, তারপরে তোমার অতিথি সেবা বা নির্যজ্ঞ যেটাকে বলে, সেই সমস্ত যজ্ঞগুলো রয়েছে। প্রেতযজ্ঞ বলে কিছু যজ্ঞ নেই। বেদান্ত সারমতে অনির্বাচনীয়ম, অনির্বাচনীয়, অজ্ঞানকে অনির্বাচনীয়ম বলা হয়েছে। সদা সদ্ভাবম অনির্বাচনীয়ম, সৎ এবং অসৎ ভাব বিশিষ্ট হয়, অনির্বাচনীয় হয়। কারণ অজ্ঞান যেটা, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, আর যদি ধরো এই যে প্রশ্নটা আলোচনা আমি করছি, এই প্রশ্নটা বিষয়ে যদি আমার নলেজ না থাকতো, আমার যদি নেটের এই সিলেবাস সম্পর্কে, প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে আমার যদি জ্ঞান না থাকতো, আমি এসে এখানে দু কথা বলতে পারতাম? বলতে পারতাম না। কারণ আমি বলতে পারছি কারণ এই বিষয়ে আমার কাছে বচনীয় বা বলার মতো শব্দাবলী আমার কাছে রয়েছে, আমার আত্মাতে রয়েছে, এই বিষয়ে নলেজ আমার রয়েছে, তাই আমি বলতে পারছি। যে বিষয়ে আমার নলেজ থাকবে না, এখন যদি আমাকে এমন একটা জিনিসে বলতে বলা হয় যেটা আমার কাছে নলেজ নেই, অজ্ঞানতা রয়েছে যে বিষয়ে আমার, তো আমার কাছে সেটা অনির্বচনীয় হয়ে যাবে, আমি সেটা বাক্যে প্রকাশ করতে পারবো না। তাই অজ্ঞান সবসময় অনির্বচনীয় হয়, ঠিক আছে? আহ যজ্ঞস্ব দেবম ঋত্বিজম, এটা অগ্নিসূক্তে রয়েছে, এটা বলার কিছু নেই, এটা সহজ প্রশ্ন। আহ আচ্ছা, মনুস্মৃতির 2য় অধ্যায়, প্রথম অধ্যায় সৃষ্টি প্রকরণ, তারপরে সংস্কার প্রকরণ, ষোড়শ সংস্কারের আলোচনা রয়েছে, তাহলে সংস্কার হবে। 7ম অধ্যায় রাজধর্ম, জগৎ উৎপত্তি, প্রথম অধ্যায় বানপ্রস্থান বিধি হচ্ছে 4র্থ অধ্যায়, ঠিক আছে? 4র্থই সম্ভবত, 3য় তো নয়, 4র্থই হবে বোধহয়। তাও একবার একটু কনফার্ম করে নেবে, 12টা অধ্যায়ের মধ্যে একটু দেখে নিও কোটা আছে। ঋগ্বেদের ঋত্বিক, ঋগ্বেদের ঋত্বিক হতা আমরা জানি, যজুর্বেদে অধ্বর্যু, সামবেদে উদ্গাতা, অথর্ববেদে ব্রহ্মা, পড়েছি এইটা। এটা খুব ভালো। কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা ত্বমাদ্য সম্প্রেষ্য, কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা হচ্ছে তোমার মেঘদূতের প্রথম শ্লোক, ঠিক আছে? ওখানে যক্ষস চক্রে জনক তনয়া স্নান পুণ্য উদকেশু, তারপর স্নিগ্ধ ছায়া তরুষি বসতিম রাম গিরিয়াশ্রমেশু বলা আছে, ঠিক আছে? রাম গিরিয়াশ্রমেশু, রামগিরি পর্বতে তিনি বসবাস করতেন, যক্ষ। তো সেখানে সেই তার বিশেষণ, রামগিরি আশ্রমের বিশেষণ দেওয়া হচ্ছে। কিরকম রাম বিশেষণ? যেখানে জনক তনয়া মানে সীতার স্নানের দ্বারা পূর্ণ হয়েছে এমন উদক বিশিষ্ট রামগিরি আশ্রম, এবং স্নিগ্ধ চরুৎ ছায়াসু মানে স্নিগ্ধ তরুৎ ছায়া দ্বারা পরিপূর্ণ যে রামগিরি আশ্রম, সেখানে যক্ষঃ চক্রে, রক্ষস কিম চক্রে, বসতম চক্রে, যক্ষ বসবাস করত। তো এখানে সেটা উদকেশু তরুষু চ, এটাও হতে পারে, এটা নিয়ে আমার একটু কনফিউশন রয়েছে এই প্রশ্নটাতে, ঠিক আছে? কিন্তু আহ তদ্বৎ বিশিষ্টেষু মানে সেই রামগিরি আশ্রমে সেটা যেহেতু দেয়নি, সেই রামগিরি আশ্রম কেমন? সেই জনকী তনয়ার দ্বারা পূর্ণ উদকের দ্বারা বিশিষ্ট এবং স্নিগ্ধ তরু ছায়ার দ্বারা বিশিষ্ট, তাই তদ্বৎ বিশিষ্টেষু এটা অধিক গ্রহণযোগ্য বলে আমার মনে হচ্ছে। কিন্তু সি অপশনটাও কিন্তু হতে পারে, হবে না যে একদম আমি পুরোপুরি না, কিন্তু ডি অপশনটা অধিক গ্রহণযোগ্য বলে আমি ডিটাই তোমাদের এখানে কনফার্ম করে গেলাম। কারণ অপশন যদি রামগিরি আশ্রমে সে এখানে দেয়নি, দিত যদি, তাহলে রামগিরি আশ্রমে কেন তিনি উদকেও বসবাস করেনি, তরুতেও বসবাস করেননি, উদক বিশিষ্ট এবং তরু বিশিষ্ট যে রামগিরি আশ্রম তাতে বসবাস করেছেন। তাই এখানে তদ্বৎ বিশিষ্ট, তত্ত্বৎ বিশিষ্টেষু অপশনটাই কিন্তু সঠিক হওয়ার উচিত। এবার আনসার কি দিলে তোমরা একটু মিলিয়ে নিও, কিন্তু আমার মতে ডিটাই হওয়া উচিত, ঠিক আছে? এবার সাংখ্য মতে সত্ত্ব গুণস্ব স্বভাব, সাংখ্য গুণ সুখাত্মক হয়, মহাত্মক আর দুঃখাত্মক হচ্ছে, তা জানি চলনাত্মক রজ, আর দুঃখাত্মক বা মহাত্মক হচ্ছে তম, ঠিক আছে? সত্যম রজম চলনম, এটা আছে এই কারিকাটা যেটা রয়েছে, সত্যম রজস চলতি ইত্যাদি, ওই কারিকাটা থেকে দিয়েছে, হ্যাঁ।
গোপী গোপী এটা পুংযোগাদ আখ্যায়াম দিয়েই এটা হয়েছে, ঠিক আছে, গোপী শব্দ। গোপী, হ্যাঁ, পুংযোগাদ আখ্যায়ামই তো সম্ভবত হওয়ার কথা, সম্ভবত পুংযোগাদ আখ্যায়ামই হবে এটা, কিন্তু মনস্য জাতি দিয়ে হবে না, না পুংযোগাদ আখ্যায়ামই হবে, ঠিকই আছে। কালে বাড়ি ধারায়াম অপর্ণতি অঙ্কন নেদম নভমণ্ডলম, এরকম একটা পাওয়া যায় কারিকা, যেখানে সমস্ত কিছু নিষেধ পূর্বক আবার এ করা হয়েছে, সেখানে উদাহরণ পাওয়া যায় নেদম নভমণ্ডলম, সাহিত্য দর্পণে 10ম পরিচ্ছেদ, যেখানে তিনি আবার আরেকটি আলোচনা করেছেন, যেটা শ্লেষ মুখে যেখানে অপন্নতি হয়, সেখানে কালে বাড়ি ধারণাম অপতিততয়া, এখানে অপতিততয়া শব্দের দ্বারাই কিন্তু শ্লেষের ব্যক্ত হয়েছে, শ্লেষটা এখানেই রয়েছে। অপতিতয়া মানে কি, তিনি বলছেন যে বর্ষাকালের এই সময় কেই বা পতিত না হয়ে থাকতে পারে, মানে বর্ষায় যদি কাদা হয় তাহলে সবাই পা পিছলে পড়তে পারে, কিন্তু এই রকম অপতিতয়া শব্দের দ্বারা এখানে ন পতিতয়া ইতি অপতিত, মানে পতি যার নেই, এই বর্ষার এই ওয়েদারে পতি ভিন্নকে থাকতে পারে, মানে স্বামীকে ছেড়ে কে থাকতে পারে, এই অর্থে অপতিতয়া শব্দের দ্বারা এখানে দুটো অর্থ, শ্লেষ মানে সেখানে দু রকম অর্থ থাকবে, না পড়ে যাওয়ার অর্থ বোঝাচ্ছে, না পড়ে এই বর্ষার পিচ্ছিলতায় কেই বা না পড়ে গিয়ে থাকবে এরকম একটা অর্থ, বা এই বর্ষার এই ওয়েদারে পতি ছাড়া বা স্বামী ছাড়া কে থাকবে, এই দুটো অর্থ এখানে অপতিতয়া শব্দের দ্বারা ব্যক্ত হয়েছে, নিষেধের মুখে তোমার এ করা হচ্ছে, তো অপন্নতি অলংকার হয়েছে, এবং এখানে অপতিতম শব্দটা যেখানে রয়েছে সেটাই হবে, মানে বাড়ি ধলকারে সমান পদ প্রতিটি পদ্মত ফেনাহ অপতিতত্বম, এটাই কিন্তু উত্তর হওয়া আমার মতে ঠিক। ঠিক আছে, এবার আনসার কি এলে তোমরা 100% কনফার্ম হতে পারবে, কিন্তু এটাই সঠিক উত্তর, কারণ এখানে অপতিতয়া শব্দের দ্বারাই কিন্তু শ্লেষটা ব্যক্ত হয়েছে, ঠিক আছে, দুটো অর্থ বোঝাচ্ছে। তারপরে সাংখ্য মতে পঙ্গুবাদকে, সাংখ্য মতে পুরুষকেই পঙ্গু বলা হয়েছে, অন্ধ হয়েছে প্রকৃতি, তাহলে এটা পুরুষ হবে। অব্যয়ভাব সমাস বিষয়ে অধলিখিতেষু মতেষু কিম শুদ্ধম, পূর্বপদম অব্যয়ম ভবেত, উত্তরপদম অবশ্যম পূর্ব উত্তর পদেয় কিমপি একম অবশ্যম অব্যয়ম ভবেত, পূর্ব উত্তর পদয়োর একম অপি অব্যয়ম নাপি ভবেত, একটা অব্যয় হতেই হবে এরকম নির্দিষ্ট কোনো এ নেই, কিন্তু অব্যয়ের সমাসের সব মানে ব্যাস বাক্য করে যখন সমাস হয়, সমাসবদ্ধ পদটা অব্যয় হয়, এটা একটা নিয়ম রয়েছে, কিন্তু অব্যয় সমাসে পূর্বপদ উত্তর পদকে অব্যয় হতেই হবে এরকম নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তাহলে অন্যান্য সমাস যেখানে যেমন ধরো যেখানে পঞ্চ গঙ্গা বা পঞ্চ ইত্যাদি যখন নদী ভিষ্টা সূত্রাদি যেগুলো হয়, এখানে কোনোটাই অব্যয় নেই, একটা অব্যয় নেই, ঠিক আছে, পঞ্চগম গম বা এরকম সব দুটোই অব্যয় নেই, তাহলে অব্যয় সমাস হতেই পারতো না, এরকম কোনো নিয়ম নেই যে দুটোর মধ্যে একটাকে অব্যয় হতে হবে এরকম, কিন্তু অব্যয় সমাস হওয়ার পর যে সব পদটা নিষ্পন্ন হচ্ছে সেটা অবশ্যই অব্যয় হবে, ঠিক আছে, সেটা বলা আছে, কিন্তু তার পূর্বপদকে উত্তর পদকে অব্যয় হতে হবে এরকম নির্দিষ্ট কোনো নিয়ম নেই, কেউ একটা না হলেও কোনো সমস্যা নেই, তাই ডি অপশনটা এখানে ঠিক। নিমিত্ত কারণ কি, ঘটের প্রতি তোমার দণ্ড, কপাল তো সমবায় কারণ, দণ্ডরূপ হচ্ছে অসমবায় কারণ, আর কপালের সংযোগ হচ্ছে তোমার অসমবায় কারণ, তাহলে এখানে দণ্ডই হবে, ঘটের প্রতি দণ্ড হচ্ছে তোমার নিমিত্ত কারণ, দণ্ড চক্র এগুলো সব নিমিত্ত কারণ হয়। আচ্ছা, পারে মধ্যে ষষ্ঠিয়া বা ইত্যাত পারে মধ্যে, কে কে সপ্তমী উত্তর করে এসছো বলো, কে কে স্যার আমি সপ্তমী উত্তর করেছি। করে এসছো? আমি দেখেই করেছি। মনে হচ্ছে, দেখেই মনে হচ্ছে সপ্তমী, ওই জন্য অপশানে প্রথমেই দিয়েছে সপ্তমী, যাদের ছেলেমেয়েরা এই অপশানে উত্তর করে। পারে মধ্যে, এখানে পারে মধ্যে প্রথমান্ত রয়েছে, ঠিক আছে, সপ্তমী ছেলেমেয়েরা কনফিউজ করবে বলেই সপ্তমীকে দিয়েছে। কিছু কিছু প্রশ্ন বললাম না কনফিউশন করেছে তোমাদের, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এগুলোকে সবটা তো দেখে সব সময় করা সম্ভব হয় না। এরপরে যেটা দিয়েছে তোমাদের, আচ্ছা, প্রত্যয় স্বর্গ কতিবিধ, প্রত্যয় স্বর্গ 50 প্রকার রয়েছে আমরা জানি, প্রথমে 4 প্রকার রয়েছে, চতুর্বিধ তো অপশানে নেই, তারপরে তাহলে 50, এক মানে সমষ্টিগতভাবে 50 প্রকার বলা হয়েছে, 50 প্রকারই হয়। শব্দচিত্র ব্যঙ্গচিত্রম অব্যঙ্গম তু অবরম স্মৃতম, অবর কাব্য প্রসঙ্গে বা চিত্র কাব্য প্রসঙ্গে বলতে গিয়ে কাব্য প্রকাশে মোহাম্মদ আচার্য কথা বলেছেন। এখানে অব্যঙ্গম শব্দের অর্থ কি, অব্যঙ্গ শব্দের অর্থ হচ্ছে অবিদ্যমান ব্যঙ্গম নয়, অবিদ্যমান ব্যঙ্গ যেখানে থাকে মানে যে কাব্যে থাকে, অবিদ্যমান ব্যঙ্গ জস্মিন স্ব অবিদ্য অব্যঙ্গম, ঠিক আছে, এই অর্থে জস্মিন তোমার এই অর্থে এখানে হয়েছে, ঠিক আছে।
এরপরে তোমাদের গ্রিম অনুসারে গ বর্গের তৃতীয় বর্ণ 3 নম্বরটা 1 নম্বর হয়ে যায়। দুটো নিয়ম রয়েছে গ্রিমে, দুটো নিয়মই যদি দেখি 3 নম্বর 1 নম্বর হয়ে যায়, মানে তৃতীয় বর্ণগুলো 1 নম্বর বর্ণ হয়ে যায়, গ হয়ে যায় ক, গদ ব কত প হয়ে যায়, ঠিক আছে, তাই ক হবে এখানে। আচ্ছা, অগ্নিবিদ্যা বিবেক উপনিষদ, অগ্নিবিদ্যা বিবেক কঠোপনিষদে আমরা জানি 3টে বর প্রার্থনা করেছে, তার মধ্যে অগ্নিবিদ্যা ছিল, 3টে বর যমরাজ ওকে দিয়েছিল, তাই কঠোপনিষদ হবে। একস্মিন ধর্মনি বিরুদ্ধ নানা ধর্মাভিজ্ঞান, এটা সংশয়, আগের দিনে যখন টিওয়াইকিউ আলোচনা করেছিলাম তখনও বলেছিলাম, ওখানে দিয়েছিল একস্মিন ধর্মনি বিরুদ্ধ ভাবা ভাবা ভাব গাহি জ্ঞানাম দিয়েছিল, আগের বার এই পরীক্ষা এসেছিল, ভাবা ভাবা ভাব গাহি জ্ঞানাম দিয়েছিল, ঠিক আছে, আলোচনা করার সময় তোমাদের বলেছিলাম। তো এটা এবারে দিয়েছে স্বদেবা ইহ বক্ষতি, এই বক্ষতিটা বক্ষতি পদে যদি লিট কোন অর্থে হয়েছে, আমরা যদি সায়ন ভাষ্য দেখি, সায়ন বলেছে ওখানে স্পষ্টতই, সায়ন ভাষ্য বলেছে, সায়ন ভাষ্যটা একটু ভালো করে খুললে দেখতে পাবে, ওখানে স্পষ্টতই বলা আছে যে বহতি ধাতুর লোড অর্থে ছান্দস লিট, অর্থাৎ বৈদিকে যে লোড অর্থে ছান্দস লিড হয়েছে, লোড অর্থে বি অপশন যেটা দিয়েছে, বি অপশনটা এখানে সঠিক হবে। তোমার আহ প্রথম সায়ন ভাষ্য, এটা অগ্নিসূক্তে সায়ন ভাষ্যটা দেখবে, সেখানে পাবে, লোড অর্থে বলা হয়েছে। দেবানাম প্রিয়, এটা কার উপাধি? এটা অশোকের উপাধি, সবাই আমরা জানি, এ নিয়ে কোনো বলার কিছু নেই। আচ্ছা, জাগ্রত যৎ জাগ্রত দূরম উদয়িতি দৈবম, এটা মনঃসূক্ত, সরি মনোবজি, শিব সংকল্প সূক্ত, মন যেখানে দেবতা, যাজ্ঞবল্ক্য ঋষি, ত্রিষ্টুপ ছন্দ, শিব সংকল্প সূক্তের মন্ত্র, তো এটা শিব সংকল্প সূক্তের প্রথম মন্ত্রে রয়েছে। অথ লিখিতেষু কহ প্রমাণা ভবতি, দেখো এটা প্রমা বলেছে, প্রমা মানে জ্ঞান, প্রমা মানে জ্ঞান। আমাদের প্রমাণ 4টে, ন্যায় যদি ধরি ন্যায় মতে 4টে প্রমাণ, বা যদি আমরা সাংখ্যই ধরি 3টে প্রমাণ, বা যাই ধরি কেন, প্রমা হয় কি, প্রমাণ থেকে, প্রমা হচ্ছে জ্ঞানটা, জ্ঞান কি উপমিতি, অনুমিতি, প্রমিতি, এগুলো জ্ঞান, স্বপ্ন কোনো জ্ঞান নয়, স্বপ্ন কোনো প্রমা নয়, ঠিক আছে, তাই স্বপ্ন এখানে কোনো প্রমাণের মধ্যে প্রমাণের মধ্যে পড়ছে না, স্বপ্ন উত্তর হবে, ঠিক আছে। এরপরে ব্যাধিকরণ বহুব্রী সমাসে কিম জ্ঞাপকম, ব্যাধিকরণ বহুব্রী মানে যেখানে বিভক্তিগুলো আলাদা আলাদা থাকবে, দুটো পদের এক বিভক্তি হবে না, ঠিক আছে, যেখানে সপ্তমী বিশেষেনা বহুলাম, এখানে সপ্তমী এর গ্রহণের দ্বারাই কিন্তু ব্যাধিকরণ সমাস বোঝা যাচ্ছে, সপ্তমী বিশেষেনা বহুলাম, যেখানে ওই কণ্ঠে কালহা এরকম সপ্তমীর উদাহরণ পাওয়া যায়, কণ্ঠে কালো বলে উদাহরণ পাওয়া যায়, ঠিক আছে, কণ্ঠে কালো কণ্ঠ কালো, এরকম সপ্তমী উদাহরণ, সপ্তমী ব্যাধিকরণ বহুব্রী উদাহরণে পাবে, ঠিক আছে। তারপরে জিম্ভন করহ, এখানে দেবদত্ত জিম্ভন করহ, এটা অপশন হবে, ঠিক আছে। দেবদত্তই হবে, জিম্ভন করহ। আচ্ছা, বান্ত ই প্রত্যয় ই ইত্যস্য ক অর্থ, ই কারের দ্বারা এখানে কি বোঝানো হয়েছে, বলেছে যদি তোমরা লঘু সিদ্ধান্ত কৌমুদী অনুসারে তোমাদের সমাস সন্ধি পড়তে হয়, বান্ত ই প্রত্যয়, ওটা তোমার ওই গব্যম নাব্যম, এই যে রূপসিদ্ধি হয় মানে সন্ধি, সেখানে বলা আছে, ঠিক আছে। তোমার এ স্থানে অব আর আবের স্থানে আদেশ হয়, ওকার এবং ঔকারের স্থানে অব আর আব আদেশ হয়, ওই গব্যম নাব্যম, যেখানে যকারাদি প্রত্যয় আদিতে আছে, আদি বলছি সরি অন্তে রয়েছে, যকারাদৌ প্রত্যয়ে পারে এরম বলা আছে, ঠিক আছে, যকারাদি প্রত্যয় যেখানে গব্য নব্য এগুলোতে যকার পরে রয়েছে, তাই যকারাদি এরম শব্দের দ্বারা, মানে যকার এবং বকার দুটোর হবে, যস্থানে অব হবে, তোমার গব্যম নব্যম এরম রূপ সিদ্ধি হয়, তাই যকারাদৌ, বৃত্তি যদি দেখো লঘু সিদ্ধান্ত কৌমুদী বা সিদ্ধান্ত কৌমুদী, ওখানে যকারাদৌ বলা আছে, ইর দ্বারা এখানে যকারাদিকে বুঝতে হবে, ঠিক আছে। জৈমিনীয় ব্রাহ্মণস্য নামান্তরাম অস্তি, জৈমিনীয় ব্রাহ্মণের অপর নাম কি, জৈমিনীয় ব্রাহ্মণের অপর নাম আছে তবলকার ব্রাহ্মণ, ঠিক আছে, তবলকার ব্রাহ্মণ, যেই ব্রাহ্মণটা কিন্তু সায়ন স্বীকার করেনি, ওই জন্য সায়নের মতে এর ব্রাহ্মণ সামবেদের যজুর্বেদের ব্রাহ্মণের সংখ্যা, যজুর্বেদ না সামবেদের ব্রাহ্মণের সংখ্যা হচ্ছে 8টি, অন্যজন সামবেদের 9টি ব্রাহ্মণ স্বীকার করে, কিন্তু সায়ন এই ব্রাহ্মণটাকে স্বীকার করেনি, তার মতে ব্রাহ্মণ 8টি। কিং বেদাঙ্গম বেদ পুরুষত্ব সূত্রম, নিরুক্তম সূত্রম উচ্চতে, বলা আছে ছন্দ পাদৌ তু বেদস্য, নিরুক্তই হচ্ছে সূত্র, হয়ে গেল। আচ্ছা, ককারস্য ঘোষ রূপম, বর্গে বর্গে অঘোষাহা, প্রথম দুটো অঘোষ হয়, তাই ককারের ঘোষ রূপ হয়ে যাবে বর্গের তৃতীয় বর্ণ, ঠিক আছে, তাই বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে গ আছে, তাই গ এটা উত্তর হবে, সহজ প্রশ্ন। আচ্ছা, এরপরে দিয়েছে সুপাত ইত্যত্র ক সময়, শোভন পাদৌ ইয়স্য সুপাত,
হ্যাঁ, এটা বহুব্রীহি সমাস। সুন্দর পা যার রয়েছে তাকেই সুপাদ বলা হয়। এখানে অন্য পদার্থ সুও মানে সুন্দরও প্রাধান্য পাচ্ছে না, পা দুটো প্রাধান্য পাচ্ছে না, যার সুন্দর পা রয়েছে সেই পুরুষ প্রাধান্য পাচ্ছে। হম, তাই এখানে বহুব্রীহি সমাস হবে। ঠিক আছে, যাজ্ঞবল্ক স্মৃতি অনুসারম স্বগোত্রেণ ইতরেণ বা ক্ষেত্রজহ বলা হয়েছে, ক্ষেত্রজহ। হম, আগের দিনও যখন তোমাদের দ্বাদশ পুত্র নিয়ে আমি বলেছি তখন কিন্তু এটা আলোচনা করেছিলাম, মনে করে দেখো। কাব্যশাস্ত্রীয়ম তথ্যম প্রস্তুতি, অগ্নিপুরাণে কাব্যশাস্ত্র বিষয়ক তথ্য আলোচনা করা হয়েছে অগ্নিশাস্ত্রে, অগ্নিপুরাণে, তাই অগ্নিপুরাণ এটার উত্তর হবে। আচ্ছা, চম্পু নারায়ণ রামায়ণ কার লেখা? চম্পু নারায়ণ হচ্ছে ভোজরাজের লেখা। ঠিক আছে, রামায়ণের টিকা থেকে প্রশ্ন, রামায়ণের এ থেকে চম্পু নারায়ণ ভোজরাজ লিখেছে। জমজমি সংবাদ 10-10, দশম মন্ডলেই তাহলে থাকবে। জমজমি সংবাদের সূত্র সংখ্যা কি? 10-10। আচ্ছা, অতাদৃশী গুণবিতম ব্যঙ্গ্যং ব্যঙ্গেতু মধ্যমম, এখানে অতাদৃশী শব্দের অর্থ কি? অতাদৃশী ব্যঙ্গ এবং গুণভূত ব্যঙ্গ এই দুটো শব্দ একই সাথে কেন বলা হলো, এদের সিদ্ধিটা কিভাবে হচ্ছে? দেখো, ওখানে মধ্যম কাব্য বা গুণীভূত কাব্যের লক্ষণ দিয়ে এটা বলেছেন, মানে যেখানে ব্যঙ্গ তাদৃশ নয়, তাদৃশ নয় মানে কি, যেখানে ধনী কাব্যে বা উত্তম কাব্যে ব্যঙ্গই প্রাধান্য থাকে, কিন্তু গুণীভূত ব্যঙ্গ কাব্যে তাদৃশ ব্যঙ্গ থাকে না, মানে তার থেকে ন্যূন থাকে এবং বাচ্যার্থ থেকে অধিক থাকে। এবার তোমার এখানে দুরকম হতে পারে অর্থটা। এখানে যে মধ্যম কাব্য হয় সেটা যে যেখানে বাচ্চার্থের প্রাধান্য থাকে, যেটা সেই কাব্যের বাচ্চার্থের সমগোত্রীয় হতে পারে অথবা বাচ্চার্থের থেকে অধিক হতে পারে। এখানে ন্যূনতাটা বুঝতে গেলে শুধুমাত্র ব্যঙ্গ থেকে তো ন্যূন হবেই, তাদৃশ ব্যঙ্গ তো থাকবেই না গুণীভূততে, কিন্তু বাচ্চের সদৃশ মানে বাচ্চার্থের এবং গুণীভূত ব্যঙ্গের অর্থের যে তুল্য তারা সেটা সমতুল্য হতে পারে অথবা তার থেকে অধিক হবে। ঠিক আছে, ন্যূন হবে না, কিন্তু ব্যঙ্গের থেকে অবশ্যই ন্যূন হবে, এটাই বলা হয়েছে এখানে। তোমাদের এই মধ্যমত্ব আর ভাবাত, যেখানে আহ মধ্যমত্বর অভাব থাকবে সেখানে গুণীভূত ব্যঙ্গ কখনই থাকবে না, কারণ গুণীভূত ব্যঙ্গ কাব্যকে মধ্যম কাব্য বলা হয়। তাই যেই অপশনটাতে মধ্যমত্ব অভাব রয়েছে প্লাস যেটা রয়েছে দেখো গুণীভূত ব্যঙ্গত্ব সতীপি, গুণীভূত ব্যঙ্গ থাকা সত্ত্বেও অতাদৃশী ব্যঙ্গে ইত্যুক্তে ওপি গুণীভূত ব্যঙ্গস্থ তত্ত্বাভাবে মধ্যমত্ব ভাবাত। আচ্ছা, সি আর ডি তো হবে না এইটুকুনি শিওর, এ দিয়ে মধ্যে একটু কনফিউশন আমার। আচ্ছা, ব্যঙ্গটা তার মতো অতাদৃশী ব্যঙ্গে, ঠিক আছে, ব্যঙ্গটা অতাদৃশী হবে, মানে মধ্যম কাব্যে ব্যঙ্গের মতো তাদৃশ ব্যঙ্গ থাকে না অবশ্যই, এবং গুণীভূত ব্যঙ্গত্ব ভাবে, আচ্ছা অভাবে মধ্যমত্ব অভাবাত। ঠিক আছে, এই অপশনই উত্তর হবে এখানে। স্যার এটা আমি খুব ডিপলি এটা প্রশ্ন। করে এসেছি আমি। হ্যাঁ, এটাই উত্তর হওয়া, এটা হ্যাঁ আমার হ্যাঁ, মতে এটা এই উত্তরই হওয়ার কথা। ঠিক আছে, এই খুবই আমি ডিপলি লিখে প্রশ্ন এসেছি স্যার। করেছে কাব্য থেকে, কাব্যটা থেকে। এই অপশনটাই হওয়ার কথা এটা, কারণ ব্যঙ্গ অতাদৃশী ব্যঙ্গ থাকে এবং অতাদৃশ ব্যঙ্গ হওয়া সত্ত্বেও যদি গুণীভূত ব্যঙ্গত্বের অভাব থাকে সেখানে মধ্যমত্বের অভাব হবে, অবশ্যই অভাব হবে। এই অপশনই আমার মতে মনে হচ্ছে, কিন্তু কনফিউশন আমিও আছি, এটা একদম 100% শিওর আমি বলে যেতে পারলাম না, এটাতে আমি কোয়েশ্চেন মার্ক রেখে গেলাম। আনসার কি এলে তোমরা এটা মিলিয়ে নিও। ঠিক আছে, যাস্কো মতে না বৈদিক পদম কতিবিধম, যাস্কের মতে বৈদিক পদ নাম আখ্যাত উপসর্গ নিপাত 4 প্রকারই হবে। ঠিক আছে, 4 প্রকার, চতুর্বিধম। স্ব কিংসকা সাধুনা শাস্তি যদীপম, এটা কিরাতার্য নিয়ম থেকে দিয়েছে, কিরাতার্য নিয়মের 5 নম্বর শ্লোক। ঠিক আছে, এখানে ধন্য অর্থ মানে ব্যঙ্গর্থ কি রয়েছে, ব্যঙ্গ এটাই যে আমার দ্বারা যেটাই বলা হোক না কেন সেটা সুখকর হোক বা অসুখকর হোক সেটা আপনার দ্বারা শোনা উচিত। ঠিক আছে, তো ময়া যদেব উচ্যতে ভবতা তদ বিচার্য শ্রোতব্যম। ঠিক আছে, আহ এটা তো ঠিকই মনে হচ্ছে, ভবান ন শুনতে একদম হবে না, ময়া হিতম উচ্চতে না, এটা হবে না, ময়া এটা তাহলে এই অপশনই উত্তর হবে, একদম সরি। ঠিক আছে, মানে আমার স্যার দ্বারা যা অপশন বলা সিটা হবে, কি হবে না স্যার? অপশন সি। না না, শুধু হিত বলা হলেই আপনি শুনবেন, অহিত বলা হলে শুনবেন না, এটা কি আচ্ছা করে হয়? আচ্ছা স্যার, আচ্ছা উনি বলেছেন না ওখানে, মানে আমার দ্বারা আমি আপনার এখানে আপনার ওখানে দেখে বলা আছে যে আপনার আমার এই বাক্য শ্রুতি মধুর হোক অথবা শ্রুতি কটুর হোক আপনার দ্বারা শোনা উচিত। ঠিক আছে, পরিষ্কার বলা আছে। ঠিক আছে, তো আমি যেটা বলবো সেটা বিচার করে ময়া যদেব উচ্চতে,
আমার দ্বারা যেটাই বলা হোক না কেন, ভবতা তদ বিচার্য, এখানে বিচার্য বলা হয়েছে, সব থেকে বলো সেটাকে বিচার করে শুনবেন। আপনি নিজের বিচার ছাড়া আমি বললাম মানে আপনি বিশ্বাস করে নিলেন এমন নয়। এ তদ বিচার্য শব্দটা যদি না দেয়া থাকতো তখন সিটা তবুও হতে পারতো, কিন্তু এখানে বিচার্য শব্দটা দিয়ে দিয়েছে, মানে আপনি নিজের বিবেচনা পূর্বক আমার কথা শ্রবণ করবেন, আমাকেও অন্ধবিশ্বাস করবেন না। ঠিকই তো, নিজের বিচার বিবেচনা করেই তো শোনা উচিত। তো এই অপশনটাই আমার মতে হওয়া উচিত, ঠিক আছে। এবার যারা সি করে এসছো, সিটা এখন দেখার বিষয়, যে কি হয়। মনে তো হয় না সি হবে বলে, আনসার কি এলে দেখো কি হয়। অনুপ্রাস কাস্যাম বক্রতায়াম অন্তর্ভবতি, অনুপ্রাসে সবসময় কি থাকে, বর্ণ অনুপ্রাস রয়েছে। বর্ণ বিন্যাসের অবশ্যই বর্ণ বিন্যাস বক্রতা যেখানে দেবো সেখানে বর্ণের দ্বারা বক্রতা সূচিত হয়, এবং বর্ণ বিন্যাস অনুপ্রাস অলঙ্কারে দেখবে একই বর্ণের বারবার প্রযুক্ত হয়, ঠিক আছে। তো এখানে বর্ণ বিন্যাস বক্রতায় তোমার অনুপ্রাসের দেখা যায়। ব্রাহ্মী লিপিতে কি অক্ষর নেই? ঙ, মূর্ধন্য, দন্তেন্য সব বর্গের পঞ্চম বর্ণগুলো রয়েছে, কিন্তু প্রথম বর্গের পঞ্চম বর্ণ ব্রাহ্মী লিপিতে পাওয়া যায় না। তাই উঙকারের উল্লেখ ব্রাহ্মী লিপিতে নেই, ঠিক আছে, উঙকার হবে না। বর্গের পঞ্চম বর্ণের মধ্যে উঙকারের উপস্থিতি নেই। বাক্য ভেদেশু পরিগণিতম নাস্তি, আকৃতিমূলক, রচনামূলক, অর্থমূলক তিনটে বাক্যই রয়েছে, দ্রব্যমূলক বলে কোনো বাক্য হয় না, দ্রব্যমূলক হয় না। আচ্ছা, তৎ শিবহ, এখানে সশস্ত্রটি দিয়ে কিন্তু তোমার হয়েছে সত্য। আচ্ছা, ছেচক হয় তোমার এর ক্ষেত্রে হয় ওই লক্ষ্মী, বলে যাচ্ছি আমি, লক্ষ্মীর ছায়া। হ্যাঁ লক্ষ্মীর ছায়া, রাইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। লক্ষ্মীর ছায়া যখন আমরা পদসিদ্ধি করতে যাচ্ছি তখন কিন্তু ছেচ সূত্রটা কাজে লাগে, ঠিক আছে, লক্ষ্মীর ছায়াতে। আর তৎসিবতে সশস্ত্রটি কাজে লাগে। থ্যাংক ইউ যে বললো লক্ষ্মীর ছায়া, আমি মাথায় আসছিল না, ঠিক আছে। আচ্ছা, ভবভূতিতে কাব্য শৈলী আসতি, ভবভূতি যদি আমরা দেখি গৌরী বেশিরভাগ পাওয়া গেছে, কিন্তু উত্তরাঞ্চলিতে বৈদর্ভী রীতি পাওয়া গেছে। তো বৈদর্ভী গৌরী একসাথে দিলে এটাই উত্তর করা উচিত, কারণ উত্তরাঞ্চলিতে বৈদর্ভী রীতির প্রয়োগ করেছে না। মহাবীর চরিত আর যদি ওইসব দেখি সেখানে গৌরী রীতির প্রয়োগ রয়েছে। গৌরী রীতি সবসময় থাকে কি, যেগুলো এর কাব্য, এখানে ওজো রস রয়েছে, ঠিক আছে, বীর রসের কাব্যতে গৌরী রীতি থাকে। আর সিংহা রসের কাব্যে, করুণ রসের কাব্যে বৈদর্ভী রীতি থাকে। আহ মাধুর্য থাকে সিঙ্গারে, বৈদর্ভী করুণেও পাওয়া যায় মাঝে মাঝে। উত্তরাঞ্চলিতে করুণ রসের প্রাধান্য রয়েছে, ওখানে বৈদর্ভী রীতির প্রয়োগ রয়েছে। আচ্ছা, কাব্য থেকে ডিপলি প্রশ্ন করেছে, কাব্যের প্রশ্নে আবার যেই সেট করেছে মানে বোঝাই যাচ্ছে কোন একজন জ্ঞানী ব্যক্তি কাব্যের প্রশ্ন সেট করেছেন, যে সাধারণ প্রশ্ন কাব্য থেকে করেনি, সবকটাতে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করেছে বেশিরভাগ, ঠিক আছে। যেটা আগের কাব্যে দেখা যেত না, দর্শনে দেখা যেত, ব্যাকরণে দেখা যেত, এবারে কাব্যের প্রশ্নটাকে খুব ঘুরিয়েছে। এখানে যৎ পুরো শরীরম বলা হয়েছে না, যে গচ্ছতি পুরো শরীরম ধাবতি, মানে আমার শরীরটাই আগে চলছে, পুরো মানে অগ্রে গচ্ছতি, কিন্তু আমার মনটা পিছন দিকে ছুটে চলেছে, মানে শকুন্তলা যে আশ্রমে রয়েছে সে আশ্রমের দিকে ছুটে চলেছে। যেরকম চীন দেশীয় বস্ত্রের পতাকায় পতাকার কাপড়টা, দণ্ডটা আগে ছুটে চলে, হ্যাঁ, কিন্তু যে কেতঃ মানে সেই যে পতাকাটা, সেটা কি বাতাসের বিপরীত দিকে ছুটে চলে, ঠিক আছে, প্রতিবাতম নিয়মানস্য, বাতাসের বিপরীত দিকে ছুটে চলে। সেরকম আমার মনটাও আজ কি হচ্ছে, আমার শরীর আগে গেলেও আমার মন সেই আশ্রমের দিকেই ছুটে চলেছে। প্রথম অঙ্কের শেষ শ্লোক গচ্ছতি পুরো শরীরম, ঠিক আছে, যেখানে তোমাদের আর্যা ছন্দ হয়েছে, উপমা অলংকার হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আর্যা ছন্দই হয়েছে এখানে। এরপরে ওখানে তোমাদের ধাবতী পদে উপমানাম কেতঃ, উপমানাম কেতু সাধারণ ধর্মস্য গমনম, ঠিক আছে। ধাবনম গমনম, গমনম যেখানে রয়েছে সেটাই হবে গচ্ছতি, কোনো উপমান নয়, গমন উপমান। তাই গমনম দেখেই করা যেত, উপমানটা কি এখানে গমনম, যাচ্ছে, দৌড়াচ্ছিল না নিশ্চয়ই। এবং উপমান এখানে কেতুই হবে, তার ডি অপশনটাই হওয়া উচিত। আচ্ছা, প্রকৃতি অনুপলব্ধি কসমাৎ সূক্ষ্মাৎ, 8 নম্বর কারিকা ভালো করে দেখবে। আহ আহ সূক্ষ্মতা বশত তার উপলব্ধি করা যায় না, ঠিক আছে। 7 বা 8 নম্বর কারিকা রয়েছে সাংখ্য কারিকা। এটা একটা ভালো প্রশ্ন দিয়েছে, কার্যেন বা কারণের, তর্ক সংগ্রহের প্রশ্ন। অসমবায় কারণের লক্ষণে কারণেন মানে কি, কিরকম কারণ, কার্যের কারণ, তা কার্যস্য কারণেন, এটা উত্তর হবে। শস্য কারণেন হবে না, কার্যস্য কারণেন যে অপশনটাতে রয়েছে সেটাই উত্তর হবে। আর সম্ভবত এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন, আগের বারের নেটও এই প্রশ্নটা এসেছিল,
আগের বার বা তার আগের বারে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে হুবহু এই প্রশ্নটা এসছে সম্ভবত, প্রিভিয়াস ইয়ার থেকে তুলে দিয়েছে। যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে তারা পাবে, কারণ আমি এর আগেও সেটের প্রশ্ন সলভ করতে গিয়ে সেম প্রশ্ন পেয়েছি। ঠিক আছে, ভক্তিবাদ নায়ক ভোগ করে, তাই নায়ক হবে ভট্টনায়ক। ঠিক আছে, শঙ্কু অনুমান করে, তা অনুমিতিবাদ শঙ্কুকে। আর আর একটা রয়েছে অভিনবগুপ্ত রয়েছে, যেটা এবাদ। ঠিক আছে, আচ্ছা উপপদ সংজ্ঞা, উপপদম অতিং বলে যে সূত্রটা রয়েছে সেটা উপপদ সংজ্ঞা বিধান করেছে। ঠিক আছে, আচ্ছা স্যার এখানে স্যার ভালো দিয়েছে। হ্যাঁ বলো। স্যার ওই উপপদের যে সূত্র ওটা কি ওটা হবে? আমি আবার ওটাই অ্যান্সার করছি, কিন্তু এই সমাসে দেখলাম তো পরেরটা হচ্ছে ওখানে লেখা আছে। না না না, উপপদম অতিং দিয়ে উপপদ সংজ্ঞা হয়। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। হুম, স্যার এইটা অপশন সি কি আসবে না? এটা তত্র উপপদম সপ্তমী স্থান এটা। আমার তো জানা নেই গো স্যার সেই আমি তো বিষয়ে, অপশন সি লিখে এসেছি এটা। কিন্তু আমি তো উপপদম অতিং দিই, কারণ এটা তো উপপদের সংজ্ঞা তাদেরই বি হ্যাঁ, অপশনই হবে, এটা আমার তো তাই মনে হয়। ঠিক আছে, কি হবে ঠিক না আছে স্যার। কোনোভাবেই। ঠিক আছে, হুম। এই প্রশ্নটা ভালো প্রশ্ন করেছে। এই প্রশ্নটার হুবহু আরেকটা প্রশ্ন নেটে সেটে আগেও এসছে। তোমাদের দেখ এখানে যেটা বলা হয়েছে যে সূর্যাস্তয়, সূর্য কি, সূর্য হচ্ছে 11 প্রকার সূর্য, 12টা সূর্য রয়েছে। অশ্ব হচ্ছে কটা? 7টা অশ্ব রয়েছে, 12 আর 7 19। এখানে সূর্যের যদি অভিদেয় অর্থ নিতে, সূর্যের দ্বারা আমরা ভাস্কর ইত্যাদিকে বুঝি, যেটা আকাশে রোজ ওঠে। অশ্বের দ্বারা যে ছুটে চলে সে প্রাণীটাকে বুঝি। কিন্তু এখানে যে বাচ্চার্থের দ্বারা এর বোধ হচ্ছে না। 12 সংখ্যার বোধ বা 7টা অশ্বের বোধ আমাদের লক্ষণাবৃত্তির দ্বারা আমরা সেটাকে পাই। মুখ্যার্থ বাধিত হলে রূঢ়ি অথ প্রয়োজনাৎ, আমরা প্রয়োজন, এখানে প্রয়োজনের দ্বারা বা রূঢ়ির দ্বারাও, যে রূঢ়ি, এখানে রূঢ়ি হচ্ছে 7টা অর্থের এবং 12টা সূর্যের প্রসিদ্ধি রয়েছে। সেই অর্থে প্রথম জ্যোতি হবে 12 অক্ষরে, দ্বিতীয় জ্যোতি হবে 7 অক্ষরে বা অন্তিমে। তো এখানে লক্ষার্থের দ্বারাই সেটা আমরা পাচ্ছি, তাই লক্ষার্থ উত্তর হবে। ঠিক আছে, যে কোনো যখনই ছন্দ থেকে কোনো গণ তুলে দিয়ে বলবে কার দ্বারা পাই, কেন বাচ্চার্থের দ্বারা তো ওই অর্থ পাওয়া যায়। ঠিক আছে, আহ অভিধেয় অর্থ পাওয়া যায়, কিন্তু এখানে লোকস্বার্থের দ্বারা আমরা রূঢ়ি বা প্রয়োজন বিবেচনা করে এই অর্থটা পাচ্ছি। ঠিক আছে, দর্শপূর্ণ মাস জাগে, আগের দিনে আমি পড়ে গিয়ে দ্বাদশ কপাল, অষ্টকপাল পুরোরাস যাগ, ইন্দ্রদ্রব্যক দধিদ্রব্যক যাগ, আগের দিন তোমাদের ছক লিখিয়ে পড়িয়েছিলাম, মনে পড়েছে? যজ্ঞ পড়াতে গিয়ে সেখানে স্পষ্টতই বলেছিলাম দর্শ জাগে 3টে যাগ, পৌর্ণমাস জাগে 3টে যাগ হয়, 3টে ইষ্টি হয়। তো সেখানে শর্ট জাগ আহা, কি আগের দিন আলোচনা করেছিলাম তো এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটা ঠিক করেছি। সদ্য আলোচনা করেছিলাম শুক্রবারের ক্লাসে তোমাদের সাথে। 3টে তোমাদের খাতায় লিখিয়ে আলোচনা করেছিলাম, মনে করে দেখো। হিমবত গঙ্গা প্রবাহতী, এখানে ভুব প্রবাহ প্রথম প্রকাশস্থল যেখানে, সেখানে পঞ্চমী হয়। ঠিক আছে, ভুব প্রবাহ দিয়ে। আচ্ছা, ঋষে পরাশর, পরাশর এবং সত্যবতী, সত্যবতী মায়ের নাম, পরাশর কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসে, পরাশর হচ্ছে বাবা পিতা ছিলেন, আর মাতা হচ্ছেন সত্যবতী ছিলেন। ঠিক আছে, स्वपूजायाम इत्यत्र अव्ययदाप सुपः इत्यनेन सुरीतिः स्वलोपः कथम না, স্বলোপ হবে না, কারণ এখানে তোমার আহ অনব্যয়, যেহেতু এটা অব্যয় নয়, কারণ এখানে অব্যয় যদি হতো বা এখানে তোমাদের নত্যবিধান সত্যবিধানের একটি সূত্র কাজে লাগবে। কারণ স্বপূজায়াম যে স্বসুক্তিম ইত্যাদিতে যেখানে যে সত্যবিধানে আহ হচ্ছে না, ওখানে কর্মপ্রবচনীয় অংশটা যখন পড়বো আমরা, কর্মপ্রবচনীয় অংশতে ডিটেলসে আলোচনা, যদিও তোমাদের এটা বোধহয় সীমন্ত স্যার পড়ান কর্মপ্রবচনীয় ব্যাকরণের দিকটা। তো এটা এখানে যেহেতু এটা অব্যয় থাকছে না, অব্যয়াত, তাই সকার যেহেতু অনব্যয়, অব্যয় ভিন্ন হওয়ার কারণে এখানে তোমার অব্যয় দাপ সুপ দিয়ে এখানে সুয়ের লোপ হবে না। ঠিক আছে, এই অপশনটা এখানে উত্তর হবে। নলচম্পু অস্যে গ্রন্থস্থ কথা, ত্রিবিক্রম ভট্ট নলচম্পু গ্রন্থের রচয়িতা, আমরা সবাই জানি। রক্ত সংজ্ঞা অনুনাসিক, রক্ত সংজ্ঞক, ঋক প্রাতিশাক্যে বলা আছে অনুনাসিক হবে। আচ্ছা, এখানে শকুন্তলা নাটকে বিদূষক কহ, মাধব্য বিদূষক, সেটা আমরা সবাই জানি। বসন্ত হচ্ছে কোথায়? স্বপ্নবাসব দত্তমে। স্বপ্ন আর কথা দত্তম, মৈত্রেয় হচ্ছে তোমার মিচ্ছকটিকে, তাই তো? মিত্রকটিক। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে একটু। মনুস্মৃতিতে 12টা অধ্যায় রয়েছে আমরা জানি, বর্তমানে ভিগুপনীত মনুস্মৃতি যেটা পাওয়া যায় সেটাতে নয়, বর্তমানে যে মনুস্মৃতি পাওয়া যায় সেটার 12টা অধ্যায় রয়েছে। উপৈতি ইত্যত্র এত্যধাত্য সু দিয়ে উপৈতি শব্দ নিষ্পন্ন হয়, এটাই হবে। ঠিক আছে, এটা হচ্ছে অৎসন্ধি থেকে দিয়েছে। অৎসন্ধিতে এত্যধাত্য সু বলে একটি বার্তিক, এত্যধাত্যের সুটা হচ্ছে বার্তিক,
এই প্রশ্নটাতে সূত্রম দেওয়া সম্ভবত উচিত হয়নি। আমারও ভুল হতে পারে, বার্তিক কিনা আমার ঠিক না একটু স্যার, এটা কনফার্ম করো। বার্তিক নয় মনে হয়। এটা সূত্র বোধহয় না? এটা সূত্র স্যার, হ্যাঁ বৃদ্ধি সূত্র হ্যাঁ বা স্যার, এইটা বাদক হ্যাঁ স্যার সূত্র এটা এটা স্যার। বিও তো হতে পারে স্যার। না বৃদ্ধির আদেশ না কখনোই হবে বি না। হবে না। উপৈতিতে এতে ধত্বের সুদে এখানে হচ্ছে, হ্যাঁ, কারণ এতি রয়েছে দেখতে পাচ্ছ না, উপযুক্ত এতি, এর ধাতু থাকলে এর ধাতুর রূপিত এতি হয়, তো এতি যখন দিয়ে দিচ্ছে তোমাকে এতে ধত্বের সুই তো নিতে হবে। হুম। আচ্ছা, রাম পঠতি সত্য প্রধানম, সত্য প্রধানানি নামানি, নাম পদ, পঠতি এখানে ভাব প্রধানম আখ্যাতম। যদি এখানে আখ্যাত জানতে থাকতো তাহলে পঠতি হতো, কিন্তু এখানে সত্য প্রধানানি নামানি বলা আছে, নাম পদ এখানে রাম, তাই রাম হবে এখানে সত্য প্রধানানি নামানি। সত্য প্রধানম এখানে রাম, কেন সত্যম ইত্যর্থ দ্রব্যম, রাম একটা দ্রব্য, অবশ্যই দ্রব্য, ব্যক্তি মানে দ্রব্য, তাই রাম হবে এখানে। ঠিক আছে। সমাস শাস্ত্রের প্রথমা নির্দিষ্টম সমাস উপসর্জনম বলা হয়েছে। হ্যাঁ, স্যার 90 উপসর্জন ওই রাম ও কোনটা? পঠতি ওটা 90। হ্যাঁ 94। দেখো, রাম পঠতি 94-এ রাম হচ্ছে কি এখানে সত্য, তাহলে একটা বাক্যে যেখানে এখানে একটা নামপদ থাকে একটা ক্রিয়াপদ থাকে, পঠতি হচ্ছে ক্রিয়াপদ। যদি আমরা নিরুক্ত দেখি সেখানে বলা হয়েছে ভাব প্রধানম আখ্যাতম, ভাব মানে ক্রিয়া, ক্রিয়া প্রধানকে আখ্যাত বলা হয়, তাই পঠতি এখানে আখ্যাত। ঠিক আছে, কিন্তু তোমাদের জানতে চাই যে সত্য প্রধান কে? রাম হচ্ছে সত্য প্রধান, কারণ সত্য প্রধান আমি নামানি, রাম তো একটা নামপদ। যতই আমরা শব্দরূপ পাই সেগুলো তো নামপদের মধ্যেই পড়ছে, আর সত্য প্রধান আমি নামানি তো যাস্ক বলেইছে নিরুক্তে, তাই রাম এখানে উত্তর হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ। কনসেপচুয়াল দিয়েছে কিন্তু বুঝলে পারা যাবে। কাদম্বর যে সহচরী কি? কাদম্বরী সহচরী হচ্ছে মদলেখা, হচ্ছে কাদম্বরী সহচরী, মদলেখা উত্তর হবে। ঠিক আছে, এটা কাদম্বরী থেকে প্রশ্নটা দিয়েছে। অভিজ্ঞান শকুন্তলায় বেত্যবতী কথা, বেত্যবতী প্রতিহারীকে বেত্যবতী বলা হয়েছে, প্রতিহারী বেত্যবতী ছিলেন। ঠিক আছে। আচ্ছা, লাস্টের দিকে আমরা চলে এসেছি। সাংখ্যায়ন শাখায় সম্মত, ঋগ্বেদের সাংখ্যায়ন শাখা, মান্ডুকায়ন শাখা, আস্পলায়ন, সাংখ্যায়ন, মান্ডুকায়ন, এগুলো সব ঋগ। কোনটা কোনটা? 97। 97-এ প্রতিহারী, হ্যাঁ, প্রতিহারীকে বেত্যবতী বলা হয়েছে। বেত্যবতী কার নাম ছিল? প্রতিহারী যে ছিল না, মানে প্রতিহারী হচ্ছে রাজা দুষ্যন্তের যিনি দ্বারপাল কাদম্বরী ছিলেন। সতীশের পত্র লেখা হবে না স্যার? একদমই না, পত্রলেখা না, মদলেখা ছিল সখী। পত্রলেখা তো এর দূত, ওই দূতের কন্যা ছিল। পত্রলেখা দূত ছিল যে, তার কন্যা ছিল পত্রলেখা। মদলেখা, তোমার পত্রলেখা কে ছিল? তোমার ওই বলো না, কুলাধিপতি যে ছিল, কাদম্বরী যে কুলাধিপতি, কুলাধিপতির পুত্রী ছিল পত্রলেখা, আর কাদম্বরীর যে সখী বা হ্যাঁ স্যার, সহচরী সে মদলেখা ছিল। ঠিক আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। ক্যারেক্টার গুলো। হ্যাঁ, অভিজ্ঞান শকুন্তলে বেত্রবতী প্রতিহারীকে বলা হতো। আচ্ছা, সাংখ্যায়ন শাখার সম্বন্ধ বেদ কি? সাংখ্যায়ন শাখা আমরা জানি শুক্ল যজুর্বেদ। আচ্ছা, ঋগ্বেদ নেই, এতে আছে, ঋগ্বেদের সঙ্গে ছিল। সাংখ্যায়ন শাখা, আশ্বলায়ন শাখা, মান্ডুকায়ন শাখা, এগুলো সবই তোমার ঋগ্বেদের শাখা। আচ্ছা, কৃষ্ণেশ্বর রাজসা বিমানে, এটা আহ স্যার, এটা না, সাংখ্যায়ন সবিতা শাখাটা সত্যতে এই বিষয়টা। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি সাংখ্যায়ন শাখাটা শুক্ল যজুর্বেদ হবে নি? কেন হবে? শুক্ল যজুর্বেদের কটা শাখা? দেখো, শুক্ল যজুর্বেদের আমি বলছি, শুক্ল যজুর্বেদের কি কি শাখা রয়েছে বলো তুমি? কান্য শাখা বা কান্য শাখা রয়েছে, আর মাধ্যন্দিন শাখা বা বাজসনী শাখা রয়েছে, দুটোই তো শাখা রয়েছে, আর কোথায় শাখা বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় শাখা রয়েছে, তোমার মৈত্রায়নী শাখা রয়েছে, কট শাখা, কপিস্থল শাখা, এগুলো কৃষ্ণ যজুর্বেদে রয়েছে। আর সামবেদে কি কি রয়েছে? জৈমিনীয় শাখা রয়েছে, আর আমাদের রামায়ণীয় শাখা রয়েছে, তারপরে আর একটা কি শাখা রয়েছে জানো? তোমরা একটু মনে করো, আমার কৌথুমীয় শাখা রয়েছে। হ্যাঁ, কৌথুমীয় স্যার, শাখা এটা রয়েছে। ঠিক আছে, ঋগ্বেদের চরণবুহ মতে যে 5টি শাখা, সেখানে সাংখ্যায়ন শাখা আছে ঋগ্বেদে। হ্যাঁ, সাংখ্যায়ন শাখা, আশ্বলায়ন শাখা, বাস্তায়ন, এগুলো সব রয়েছে। ঠিক আছে। আচ্ছা, কৃষ্ণের রজসা বিমানে, এটা সবিতা সূক্তে রয়েছে। হ্যাঁ, কিন্তু আর অপনাম সংখ্যা, তাই তো? আর একবার বলো সন্দীপ, কি বলছো? স্যার বলছি ওই কৌশিতকি তো অপনাম সংখ্যা আনতো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৌশিতকী শাখার অপর নাম সাংখ্যা। আচ্ছা, লাস্ট প্রশ্ন আমাদের, সর্ববিদ্যা যে পরিব সর্ববিদ্যা নাম আশ্রয় সর্বকর্মানাম, হ্যাঁ, আহ্নিক শিখি বলা হয়েছে। আগের বারে এই প্রশ্নটা এসেছিল অন্যভাবে, এখান থেকেই দেখো অন্য প্রশ্ন। ঠিক আছে, তো আহ্নিক শিখি সম্বন্ধে বলতে গিয়ে আলোচনা করেছে। তো 100খানা প্রশ্ন আমরা মোটামুটি আলোচনা করলাম। আশা করছি সবকটা আনসার কি আমি যেগুলো বললাম। কি বলবো? 99 এই যে সবিতা সূক্ত থেকে এসছে বললাম যে। স্যার 88 নম্বরটা একবার বলুন না।
88 হান্ড্রেডটা বলুন স্যার, পরেরটা বলুন। এই তো 100 বলে দিলাম। আহ্নিক শিখি বিদ্যা সম্পর্কে বলা হয়েছে, সর্ববিদ্যার প্রদীপ্ত আহ্নিক শিখিকে বলা হয়েছে, ন্যায় বিদ্যাকে, ন্যায় শাস্ত্রকে, যদিও বা ওখানে সাংখ্য ইত্যাদিকে বলা হয়েছে। 4 বাক্যও ধরেছে ওরা পরতে গিয়ে। যাই হোক, 88টা কেউ বলতে বললে। পরে জয়েন করেছি স্যার, 88টা একবার বলুন স্যার, পরে পরে জয়েন করেছি, এটা কি একটু লিংকে দেবেন স্যার? হ্যাঁ, পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, চিন্তা নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে হ্যাঁ স্যার আচ্ছা, 88টা সব একটু বুঝায়। বলুন। এই তো 88 দেখো, অপশন এটা আগিয়ে দিয়েছি আমি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, আশা করি যে সবকটা ব্যাখ্যা করাছি, বোঝা গেছে তো স্যার এটা প্রত্যেকের? 99 সরি 90টা 90। 90, এই দেখো 90 এর হ্যাঁ। উত্তরটা 79 হবে, রক্ত সংজ্ঞা 79 হয়, এটা রিক্তাতি সাক্ষ্য থেকে স্যার এসেছে। কাটার ব্যাপারে একটু বলবেন স্যার, এক্সপেক্টেড। কোনটা? হ্যাঁ সন্দীপ, আরেকবার বলো, কি বললে? হ্যালো, হ্যাঁ বলো, কি বললে, শুনতে পেলাম না, আরেকবার বলো। এক্সপেক্টেড কাটার ব্যাপারে একটু বলবেন। এক্সপেক্টেড কাট অফ, দেখো তোমাদের যে কাট অফ যেটা, সেটা হচ্ছে এবছর যা বোঝা যাচ্ছে, প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে, একটু আধটু ঘুরিয়েছে, তা বলে খুব যে কাট অফ আগের বারের থেকে ফল করবে এমন হবে না। আগের বারের কাট অফ যা এসছিল, ঠিক আছে, তোমরা ধরে চলতে পারো যে আগের বারের কাট অফের থেকে বাড়বে না, হয়তো কমার চান্স হয়তো রয়েছে একটু, কিন্তু বাড়বে না, এইটুকুনি বলা যেতে পারে, ঠিক আছে? এবার কাট অফ আরেকটু আমি অ্যানালিসিস করে তোমাদের আমি কনফার্ম, এর সাথে পেপার ওয়ানটা তোমাদের যা শুনলাম যে মোটামুটি ছেলেমেয়েরা করে এসছে, কিন্তু অনেকে সময়ের অভাবে অনেক কিছু করেও আসতে পারিনি, যেহেতু মাত্র 1 ঘন্টা সময় পাওয়া যায়, অনেকে করে আসতে পারে, সময়ের অভাবে অনেকে করতে পারিনি। তো সেক্ষেত্রে দেখো, ফার্স্ট পেপারটাও কিন্তু কাট অফের ক্ষেত্রে একটা বড় ইম্প্যাক্ট ফেলে। তো সেক্ষেত্রে দেখতে গেলে ওভারঅল তোমার যা মনে হচ্ছে আগের বারের থেকে বেশি কাট অফ যাবে বলে মনে হয় না, কিন্তু যেহেতু শক্ত প্রশ্ন থেকেও কিছু কিছু শক্ত প্রশ্ন হুবহু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে রিপিট হয়েছে, প্রিভিয়াস ইয়ার যারা ভালো করে সলভ করে গেছে তাদের সংখ্যা যদি অতিরিক্ত হয়, যাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে যারা গেছে, তাহলে কিন্তু কাট অফ একটু হলো 2-1 নম্বর বেড়েও যেতে পারে। আমার মতে কাট অফ আগের বারের মতোই থাকবে, খুব একটা নিচে নামবে না, আবার খুব একটা আগের বারের থেকে হাইও যাবে। প্রশ্ন স্ট্যান্ডার্ড আগের বারের মতোই স্ট্যান্ডার্ডের প্রশ্ন হয়েছে, আগের বারের প্রশ্নপত্র যেরাম স্ট্যান্ডার্ড ছিল সেম স্ট্যান্ডার্ড। আগের বারে হয়তো অন্য দিকটা একটু টাফ পড়েছিল, এবারে কাব্যের দিকটা একটু টাফ পড়ে, ঠিক আছে? তো স্যার গতবারে কাট অফ কত ছিল? গতবারে সম্ভবত তোমাদের 62% এরকম সম্ভবত ছিল, আমার এইবারে মনে নেই কাট অফটা। থেকে বেশি প্রশ্ন হয়েছে, আগের বারে দর্শন থেকে বেশি ছিল। হ্যাঁ হ্যাঁ, স্যার মিনিমাম কটা কোশ্চেন সেকেন্ড পেপারে অ্যান্সার করলে কাট অফে থাকা যাবে মনে হয়? 70টা করতে পারলে, 70 থেকে 75টা করতে পারলে খুব ভালো, ঠিক আছে? মানে স্যার 70টা আশা করা যায় করতে পারলে। স্যার দুটো পেপার মিলে বলছেন তো? হ্যাঁ, দুটো পেপার মিলিয়েই দুটো পেপারে তো 150টা থাকে, দুটো পেপার মিলিয়ে বলছি। দেখো তোমাদের, দেখো তুমি যদি 60% ধরে চলো, 60% ধরলেও তোমার 90টা, ঠিক আছে? দুটো পেপার মিলিয়ে আমি 70 বলছি না, আমি বলছি দুটো পেপার মিলিয়ে না, সাবজেক্টে 70 বলছি। সাবজেক্টে 70 আর সেখানে তো 20 কি 25টা ঠিক করতে হবে ফার্স্ট পেপারে, তাই তো স্যার? মিনিমাম মানে 90টা যদি কেউ ঠিক, জেনারেল থেকে বলছি, জেনারেল ক্যান্ডিডেট যদি 90টা ঠিক করে আসো, আশা রাখতে পারো একটা হয়ে যেতে পারে। স্যার বলছিলাম যে এই যে স্যার বলছিলাম যে ওই যে কাট অফটা হয়, মানে ধরুন যেটা 62% হয়েছে, তাহলে ওটা মানে ওই নম্বরটা যারা যারা পাবে তারা কোয়ালিফাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা তাহলে কি নাবে কেমন কাট অফ নামবে? প্রিভিয়াস ইয়ারের কাট অফ না দেখে বলাটা না খুব শক্ত। আমার সামনে যেহেতু প্রিভিয়াস ইয়ারের কাট অফটা নেই, থাকলে আমার একটু বুঝতে সুবিধা হতো, তাও আমি চেষ্টা করবো পরে কোনো ক্লাসে তোমাদের সাথে কাট অফটা নিয়ে ডিটেইলে আলোচনা করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে শেষ করি, আমি এখন খাওয়া দাওয়া করবো, বুঝলে? হ্যাঁ, তোমাদের আর কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসে? এবং গতকালকে আমি তোমাদেরকে জানিয়েছিলাম, বিশেষ করে যারা রেগুলার ব্যাচের যে গ্রুপগুলো আছো বা তোমরা যারা আমার সাথে কানেক্টেড, তোমাদেরকে বলেছিলাম যে মার্কেটে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখবে একটা বা দুটো পিডিএফ ঘুরে বেড়াচ্ছে সংস্কৃত,
দাগ লাল দাগ দেওয়া আছে, সেখানে তোমরা অ্যানালাইসিস করবে। অনেক প্রশ্ন ভুল আছে, হ্যাঁ অনেক স্যার, প্রশ্ন। এটার অনেক প্রশ্ন দেখলাম, সে অনেক দেখলাম স্যার, ওটাতে অনেকগুলো যেগুলো আমরা এখানে স্যার আজকে বললেন ওগুলো হ্যাঁ, হচ্ছে ভুলভাল করা আছে। দেখো আর স্যার ব্যাপারটা যে কি উত্তরগুলো বলছে ওখানে সেই উত্তরগুলো নয়। নয়, এই জন্য বলেছিলাম ব্যাপারটা হচ্ছে এখন এমন একটা জায়গায় সব চলে গেছে, মানে কে কে সঠিক উত্তর দেবে এটার থেকে বড় ব্যাপার হচ্ছে কে আগে আগে পোস্ট করবে, মানে কে আগে পোস্ট করবে। সেক্ষেত্রে ভুল হোক ঠিক হোক এসব দেখা দেখি কিছু নেই। আমার কাছে পিডিএফটা এসেছিল, আমি কালকে একটু ব্যস্ত ছিলাম, একটু গ্রামের বাড়িতে এসেছি, আমি স্যার তো আজকে আমি সকালে একটু দেখেছিলাম এই কাব্যের প্রশ্নগুলো, আজকে স্যার যেগুলো করলেন পুরো উল্টোটা, এই সব হ্যাঁ, আমার বি কাছে সি রাত্রি এরকম। 12টা নাগাদ পিডিএফটা একজন পাঠালো, আমি সঙ্গে সঙ্গে নব স্যারকে পাঠালাম। তো সেক্ষেত্রে আমিও দেখলাম যে প্রচুর ভুল, মানে অনেক অনেক কিছুই ভুল দেওয়া আছে। এই আর কি বললাম না, এখন এমন একটা জায়গায় সব চলে গেছে কে আগে পোস্ট করবে, ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হোক, ছাত্রছাত্রীদেরকে ভুল বার্তা দেওয়া হোক, সেটার থেকে বড় ব্যাপার হচ্ছে কে আগে পোস্ট করবে। যে পারছে যেখান থেকে যা করতে একটা উত্তর দিয়ে একটা অ্যান্সার কি বের করে প্রকাশ করে দিল। তার জন্য আমরা তোমাদেরকে বলেছিলাম যে ওয়েট করো, একটা দিন ওয়েট করো, অ্যাটলিস্ট বিদ্যাচর্চা তোমাদেরকে সেই কোয়ালিটিটা দেবে যেখানে তোমরা নিজেরাই দেখে নিতে পারবে যে কোন উত্তরটা ঠিক এবং কেন ঠিক। এটার জন্যই আজকের ক্লাসটা আমি রেখেছিলাম, তাই না? তোমরা এখানে হ্যাঁ, তোমরা এখানে এটার পিডিএফটা স্যার দিয়ে দিবেন, এটার পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো, রেকর্ডিংও দিয়ে দেবো। অনেকেই যেহেতু সময়টা একটু বুঝতেই পেরেছো, আড়াইটা, তারপর অনেকেই মেসেজ করেছে বিএড এর কিছু ক্লাস বা প্র্যাকটিক্যাল কিছু চলছে বিএড এর, অনেকেই জয়েন করতে পারেনি, অনেকেই মেসেজ করছে। তো আমরা স্যার পিডিএফ এবং জেনারেল পেপারটার উপরে কি জেনারেল পেপার, ঠিক আছে, জেনারেল পেপার আমি কথা বলে দিচ্ছি, দেখছি। বিশেষ করে আমি সংস্কৃতটাকে দিলাম, জেনারেল পেপার দেখছি প্রচুর জায়গায় করে দিয়েছে, প্রচুর চ্যানেলে দেখছি জেনারেল পেপার নিয়ে অ্যানালাইসিস চলছে। সংস্কৃতটা যেটা আমি দেখলাম অনেক ভুল আছে, তার জন্যই একেবারেই তোমরা নিজেরা বিচার করে নাও যে কোন প্রশ্নটার উত্তর কোনটা হবে, এবং তার তথ্য দিয়ে সমস্তটা বিচার করে দেওয়া হলো আজকে। আশা করি তোমাদের প্রত্যেকের আজকের ক্লাসে অনেক কিছুটা হলো উপকার হয়েছে। এবং এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রিভিয়াস পেপার গুলো তোমরা সলভ করবে। দেখো আজকের যে কোশ্চেন তোমরা দেখেছো বা গতকালকের যে সেট কোশ্চেন ছিল, সেখানে কিন্তু প্রিভিয়াস যারা প্র্যাকটিস করে গেছো, প্রিভিয়াস যারা পেপার সলভ করেছো, সেখান থেকে কিন্তু কিছু হলো তোমরা কমন পেয়ে গেছো। হ্যাঁ স্যার, ঠিকই এটা স্যার। হ্যাঁ, এই জন্য এর আগে কবে হবে স্যার, কবে হবে এটা? নবস্যারের একটা লাস্ট কবে ক্লাস হলো না? দুদিন আগে মনে হচ্ছে পরীক্ষার। হ্যাঁ, আমি শুক্রবারে ক্লাস নিয়েছিলাম। শুক্রবারে নিয়েছিলেন, সেই ক্লাসের কিন্তু স্যার প্রিভিয়াস প্রশ্ন কিন্তু আলোচনা করেছিলেন, এবং তোমরা সেই কোশ্চেন এবং এই কোশ্চেন তুলনা করবে, দেখবে কিন্তু কিছু কিছু জায়গায় একেবারে হুবহু কমন তুলে দেওয়া হয়েছে। বলেছিলাম না এর আগের ক্লাসে, আমি এটাও তোমাদেরকে বলেছিলাম যে মোটামুটি কারা প্রশ্ন করে, মানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল সেটের সংস্কৃত প্রশ্ন কারা প্রশ্ন করেন, মোটামুটি একটা জানাশোনা যে এই লেভেলের মানুষগুলো এরা প্রশ্ন করে, এবং ওনারা কোন জায়গাগুলোকে বেশি হাইলাইট করে সেটা কিছুটা অনুমান করা যায় প্রশ্ন দেখে, যেহেতু সেই স্যারদেরকে একটু চেনা মুখ পরিচিত যে এরা এই জায়গাগুলো থেকে প্রশ্নগুলো করে। তাই প্রত্যেকটা প্রশ্ন দেখবে ওয়েস্ট বেঙ্গল সেটের 19-20, কোনোবারে কাব্য বেশি জটিল হবে তো কোনোবারে দর্শন বেশি জটিল হবে, এইরকম একটা প্রশ্ন হয়। যাই হোক, তোমরা দেখো কার কতগুলো হচ্ছে। স্যার আমার 78টা ঠিক হয়ে গেছে স্যার। স্যার আমার এই সুরদীপ, হ্যাঁ স্যার, ওটা হচ্ছে 78 কি সে দুটো মিলিয়ে না সাবজেক্টে? না, খালি সংস্কৃতটা। তো কোয়ালিফাই করে গেছে তুমি। যাই হোক, অনেকেই কোয়ালিফাই করবে। সুরদীপ ব্যাচ 8 এর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাচ 8 এর, হ্যাঁ হ্যাঁ, অনেকেই তোমরা অনেক কোয়ালিফাই করবে। গতকালকে আমি প্রচুর রিপোর্ট পেয়েছি, 90-95 তো প্রচুর ছেলে মেয়ে দিয়েছে। হয়তো আজকে তাদের আরো বেশি হবে। কালকের পিডিএফ এ তারা দেখেছিল, ভুল পিডিএফ দেখেই হয়তো অনেকের অনেক কিছুই মিলিয়েছিল, কিন্তু আজকে তোমরা ভালোভাবে রিপোর্ট করো, নিজেদের অ্যানালাইসিস করো, দেখো অনেক পাস করবে। সেট ওয়েস্ট বেঙ্গল সেট কিন্তু অনেক পাস করবে। আর তোমরা আমাদের স্টাডি মেটটা দেখেছো, দর্শনে যতগুলো থেকে মানে প্রশ্ন আছে, সমস্ত প্রশ্ন বেশিরভাগ দেখবে স্টাডি মেট থেকে। আমরা পুরো কত নাম্বার প্রশ্ন কোন জায়গা থেকে এসেছে সমস্তটা হাইলাইট করে দিয়েছি। আবার চলছে, আবার কাজ চলছে, এখনো চলছে। তো
তোমরা পেয়ে যাবে, আজকে আবার পেয়ে যাবে। দেখো আজকে আমরা দর্শনেরটা তুলে দিয়েছি, প্রত্যেকটা পার্ট দেখবে আমাদের স্টাডি ম্যাট থেকে এসে গেছে, প্রত্যেকটা প্রশ্ন। তাই হ্যাঁ স্যার, হ্যাঁ ওয়েস্ট স্যার। বেঙ্গল সেটের ক্ষেত্রে আমি কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এটাই বলে থাকি, যদি তোমাদের টার্গেট থাকে ওয়েস্ট বেঙ্গল সেট, তাহলে তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, বিদ্যাচর্চা শুধু স্টাডি ম্যাটটা ফলো করো, আর কিচ্ছু করতে হবে না। আর যদি তোমাদের নেট জিআরএফ টার্গেট থাকে তাহলে বাবা কিন্তু টেক্সট পড়তেই হবে, উইদাউট টেক্সটের কোনো বিকল্প নেই। কিন্তু যদি কারো ইচ্ছে থাকে স্যার আমার সেটটা হলেই হবে, কোনো কিচ্ছু ভাবতে হবে না, তোমরা জাস্ট বিদ্যাচর্চার স্টাডি ম্যাটটাকে ফলো করো, পাবেই প্রশ্ন কমন ওখান থেকেই থাকবে, কারণ সেইভাবে স্টাডি ম্যাটটা রেডি করা হয়েছে, প্রত্যেকবার আপডেট করা হচ্ছে। এবার রিসেন্ট যে নবস্যার ক্লাস নিলেন বৈদিক যজ্ঞ, এই স্টাডি ম্যাট আমাদের কাছে ছিল না, কিন্তু এবার দেখবে বৈদিক যজ্ঞের উপর একটা স্ট্যান্ডার্ড একটা স্টাডি ম্যাট তোমাদেরকে তৈরি করে দিয়েছে, নেক্সট বার দেখবে ওখান থেকেই প্রশ্ন আসছে, বা এবারও হয়তো এসে গেছে। ওকে, ঠিক আছে, চলো সবাই এবার নেটের জন্য প্রস্তুত হতে শুরু করো, সামনে তো আরো একটা বড় আসছে মেলা, ওটার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দাও। আর আছি আমরা, জাস্ট তোমরা নিজেদের প্রিপারেশন নিয়ে যাও, আমাদের যা যা ক্লাস শিডিউল সমস্ত তোমরা গ্রুপে পেয়ে যাচ্ছ, সেই মতো তোমরা ক্লাসগুলো করো, সেই মতো প্রস্তুতি নিতে শুরু করো, ঠিক আছে? ভালো থেকো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, চলো সবাই ভালো থেকো, ঠিক আছে। হ্যাঁ স্যার, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলো টাটা।